আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম, লাস্ট পার্ট যেটা ডিসকাশন হয়েছিল আমাদের সেটা হচ্ছে ভেরিয়াস টার্মস রিলেটেড টু দ্য সিম্পল হারমোনিক মোশন। আমি সিম্পল হারমোনিক মোশনকে জাস্ট একটা সিঙ্গল স্টেটমেন্টে ব্রিফ করে দিচ্ছি তোমাদের রিভিশনের জন্য। সিম্পল হারমোনিক মোশন মানে যে পার্টিকেল এক্সিকিউট করবে সিম্পল হারমোনিক মোশন, সেই পার্টিকেলকে যেই মোমেন্টে আমরা ডিসপ্লেস করব ফ্রম ইটস ইকুইলিব্রিয়াম পজিশন, পার্টিকেলের উপর এগেনস্ট দ্য ডিসপ্লেসমেন্ট একটা রেস্টোরিং ফোর্স অ্যাক্ট করবে। সেই রেস্টোরিং ফোর্সটা সবসময় ডাইরেক্টেড থাকবে টুয়ার্ডস দ্য ইকুইলিব্রিয়াম পজিশন অর মিন পজিশন, আর ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউডের সাথে রেস্টোরিং ফোর্সের ম্যাগনিটিউড উইল অলওয়েজ বি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইচ আদার। সেইখান থেকে আমরা যে ক্যালকুলেটিভ ইকুয়েশনটা পেয়েছিলাম সেটা ছিল আমাদের এই ইকুয়েশন এফ প্রপোর্শনাল টু নেগেটিভ অফ এক্স, যেখানে এক্স হচ্ছে অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট অ্যাট এনি ইনস্ট্যান্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, এফ রেস্টোরিং ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি, আর নেগেটিভ সাইন ইন্ডিকেট করছে ফোর্স ইজ এগেনস্ট দ্য ডিসপ্লেসমেন্ট। তার মানে বেসিক্যালি দ্য রেস্টোরিং ফোর্স উইল অলওয়েজ বি ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। যদি অবজেক্ট ডিসপ্লেসড হয় টুয়ার্ডস দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস, তাহলে রেস্টোরিং ফোর্স অ্যাক্ট করবে টুয়ার্ডস দ্য নেগেটিভ এক্স অ্যাক্সিস, আর যদি অবজেক্ট ডিসপ্লেসড হয় টুয়ার্ডস দ্য নেগেটিভ এক্স অ্যাক্সিস, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো রেস্টোরিং ফোর্সটা অ্যাক্ট করবে টুয়ার্ডস দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস। এইটার তারপরে আমরা ডিটেল ক্যালকুলেশন করেছিলাম, তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এস্টাবলিশ করেছিলাম, এবং আলটিমেটলি আমরা টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি এগুলো রিলেট করে ফাইনালি আমরা এই টার্মিনোলজিগুলোকে ডিসকাস করেছিলাম। এইবারে আমাদের কিছু ক্যালকুলেশন করতে হবে। কীরকম ক্যালকুলেশন? একটা অবজেক্ট যখন ডিসপ্লেসড হবে ফ্রম ইটস ইকুইলিব্রিয়াম পজিশন, যে এসএইচএম এক্সিকিউট করবে, সেই অবজেক্ট ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসড নাও হতে পারে, যে কোনো একটা পয়েন্ট থেকে ডিসপ্লেসড হতে পারে। সেই পয়েন্টটা অ্যাট দ্য টু এক্সট্রিম এন্ডস হতে পারে, সেই পয়েন্টটা ইন বিটুইন দ্য মিড পয়েন্ট অ্যান্ড এক্সট্রিম পজিশন, যে কোনো কিছু হতে পারে। তার করেসপন্ডিং ইকুয়েশনস কীরকম হবে এগুলোকে আমাকে ওয়ান বাই ওয়ান ডিসকাস করতে হবে। এইটা করতে গেলে প্রথম যে টপিকটা আজকে আমরা ডিসকাস করব তার দেখো হেডিং দেওয়া রয়েছে, কি লেখা রয়েছে? সিম্পল হারমোনিক মোশন অ্যাজ এ প্রজেকশন অফ সার্কুলার মোশন। তার মানে যখন এসএইচএম এক্সিকিউটেড হবে বিহাইন্ড দ্য সিন দেয়ার উইল অলওয়েজ বি এ কন্টিনিউয়াস ইউনিফর্ম সার্কুলার মোশন। তার মানে ইউনিফর্ম সার্কুলার মোশন অ্যান্ড সিম্পল হারমোনিক মোশন দে আর রিলেটেড। কিভাবে রিলেটেড এটা যদি আমাকে ডিফাইন করতে বলে তাহলে আমরা একটা ছোট্ট অ্যানিমেশনকে কনসিডার করব। এই অ্যানিমেশনটা তোমরা সবাই দেখতে পাচ্ছ কিনা বলো? আমি এটা একটু জুম করলাম। সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? Yes, sir. বাকি স্টুডেন্টরা সবাই দেখতে পাচ্ছ? Yes, sir. এখানে দেখো একটা অবজেক্ট অ্যান্টি ক্লকওয়াইজ এই সার্কেলের সার্কামফেয়ারেন্স দিয়ে একটা কনস্ট্যান্ট স্পিডে রোটেট করে যাচ্ছে। তার মানে যে পার্টিকেলটা রোটেট করছে অ্যালং দ্য সার্কামফেয়ারেন্স অফ দ্য সার্কুলার পাথ উইথ এ কনস্ট্যান্ট স্পিড, দ্যাট পার্টিকেল ইজ এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন। এবার আমি জাস্ট এটাকে পজ করছি। এবারে কি হচ্ছে, যখন পার্টিকেলটা কোনো একটা পজিশনে রয়েছে সেই পজিশন থেকে আমরা একটা পারপেন্ডিকুলার ড্রপ করেছি অন দিস হরাইজেন্টাল লাইন। তার মানে এই পার্টিকেলটাকে যদি আমি আবার মুভ করতে দিই তাহলে দেখো এই পার্টিকেলটার প্রত্যেকটা পয়েন্ট থেকে আমি যদি একটা পারপেন্ডিকুলার ড্রপ করি অন দ্যাট হরাইজেন্টাল লাইন, তাহলে সেটাকে আমরা বলবো প্রজেকশন অফ দ্যাট পার্টিকেল অন দিস হরাইজেন্টাল লাইন। পার্টিকেলটা যখন এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে অ্যালং দ্য সার্কামফেয়ারেন্স, আমরা এই প্রজেকশন পয়েন্টটা কি দেখব? একবার লেফট টু রাইট আর একবার রাইট টু লেফট। এই কেসে আমার মিড পয়েন্ট অফ দ্য তোমার পাথ কি হবে? আমাকে যদি মিড পয়েন্ট অফ দ্য পাথ কনসিডার করতে বলা হয় তাহলে আমাকে এই সেন্টার থেকে আমাকে এরকম একটা পারপেন্ডিকুলার লাইন ড্রপ করতে হবে। আমি যদি এর কালারটাকে একটু এইভাবে মার্ক করি বোঝার সুবিধার জন্য, তাহলে এই যে
ভার্টিক্যাল লাইনটা তোমরা অবজার্ভ করছো, এইটা হচ্ছে আমার এই পার্টিকেলটা যেটা প্রজেক্টেড পয়েন্টটা, যেটা এই অ্যালং দ্য হরাইজেন্টাল লাইন অসিলেট করবে লেফট টু রাইট, রাইট টু লেফট, সেই পার্টিকেল বা সেই প্রজেকশন পয়েন্টের জন্য এই ভার্টিক্যাল লাইনের এই পয়েন্টটাকে কনসিডার করতে হবে অ্যাজ আওয়ার ইকুইলিব্রিয়াম পজিশন অর মিড পজিশন। এইবার যদি আমি এটাকে রান করাই তাহলে পরে আমি কি দেখতে পাচ্ছি, দেখো পার্টিকেলটা রোটেট করছে অ্যালং দ্য সার্কামফেয়ারেন্স, আর এর প্রজেক্টেড পয়েন্টটা এই হরাইজেন্টাল লাইনের উপর অ্যাবাউট দ্যাট মিন অর ইকুইলিব্রিয়াম পজিশন লেফট টু রাইট, রাইট টু লেফট, দেখো টু অ্যান্ড ফ্রো মোশন এক্সিকিউট করছে। তাহলে এই প্রজেক্টেড পয়েন্টটা আলটিমেটলি সিম্পল হারমোনিক মোশনকে ডিফাইন করছে। তাহলে আমাদের টপিকটা কি ছিল? আমাদের টপিকটা ছিল সিম্পল হারমোনিক মোশন অ্যাজ এ প্রজেকশন অফ সার্কুলার মোশন। তাহলে এখানে পার্টিকেলটা সিম্পল তোমার কি বলে সার্কুলার মোশন অর ইউনিফর্ম সার্কুলার মোশন এক্সিকিউট করছে। তার প্রত্যেকটা পজিশনকে আমি যদি প্রজেক্ট করি অন এ হরাইজেন্টাল লাইন, তাহলে পরে এই পার্টিকেলের এই প্রজেক্টেড পয়েন্টটা অ্যালং উইথ দ্য পার্টিকেল টু অ্যান্ড ফ্রো মোশন এক্সিকিউট করবে। তার মানে এই প্রজেক্টেড পয়েন্টটা অসিলেট করছে, এবং আমরা প্রুফ করব যে এই প্রজেক্টেড পয়েন্টের অ্যাক্সিলারেশন হবে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অপোজিটলি ডাইরেক্টেড টু দ্য ডিসপ্লেসমেন্ট। তার মানে এই অসিলেশনটা হবে একটা সিম্পল হারমোনিক মোশন। এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো আগে? সবাই বুঝতে পেরেছো? Yes, sir. বাকি Yes, sir. আচ্ছা, তার মানে আমাকে কি মনে রাখতে হবে, যখন সিম্পল হারমোনিক মোশনকে আমি ডিসকাস করব, সিম্পল হারমোনিক মোশনের ব্যাকগ্রাউন্ডে অ্যাকচুয়ালি রান করছে একটা ইউনিফর্ম সার্কুলার মোশন। এই ইউনিফর্ম সার্কুলার মোশনের ওমেগাটাই আমাদের এখানে হয়ে যাচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এইবার আমাকে লোকেট করতে হবে। লোকেট করা মানে কি, পার্টিকেল যদি এক্সট্রিম রাইট এন্ড থেকে স্টার্ট করে বা এক্সট্রিম লেফট এন্ড থেকে স্টার্ট করে, তাহলে পরে পার্টিকেলটার ইকুয়েশন অফ মোশনটা কীরকম হবে, ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন কীরকম হবে, এইগুলোকে আমাকে ডিফাইন করতে হবে। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইন এসএইচএম ব্যাপারটাকে ডিসকাস করতে হবে। সেইটায় যাওয়ার আগে আমি এই পুরো ব্যাপারটাকে যদি একটা ডায়াগ্রাম দিয়ে তোমাদের ক্যালকুলেশন করে দেখাই। এবারে আমি অ্যানিমেশনটা থেকে বেরিয়ে গেলাম, যেটাকে আমরা এতক্ষণ ধরে ডিসকাস করছিলাম সেটাকে আমি এবারে ডায়াগ্রামের ফর্মে দেখাচ্ছি। এই যে ডায়াগ্রামটা আমি দেখতে পাচ্ছি, এই ডায়াগ্রামটার কেসে একটা জিনিস দেখো এর সঙ্গে রিলেটেবল। কি রিলেটেবল? এই যে পার্টিকেলটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে, দেখো আমি সেটাকেই এখানে ড্র করেছি। একটা পার্টিকেল ওমেগা কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার স্পিডে রোটেট করছে অ্যালং দিস সার্কামফেয়ারেন্স। আমি এই সার্কেলটার সেন্টারটাকে অরিজিন অফ এ টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম করে নিলাম। তাহলে হরাইজেন্টাল অ্যাক্সিসটা হয়ে যাবে এক্স ও এক্স প্রাইম, ভার্টিক্যাল অ্যাক্সিসটা হয়ে যাবে ওয়াই ও ওয়াই প্রাইম। এইবার খুব ভালো করে সবাই ফলো করো ব্যাপারটা। কিভাবে ফলো করব? এই পি হচ্ছে আওয়ার পার্টিকেল। কোন পার্টিকেল? যে পার্টিকেলটা এইভাবে ইউনিফর্ম সার্কুলার মোশন এক্সিকিউট করছে। এই যে পার্টিকেল পি, এই পার্টিকেল পি একটা কনস্ট্যান্ট রেডিয়াসের সার্কুলার পাথে রোটেট করছে। তার মানে এই যে প্রজেক্টেড পয়েন্টটা যেখানে আমি হরাইজেন্টাল লাইনটাকে রেখেছিলাম আউটসাইড অফ দ্য সার্কেল, এবার সেই হরাইজেন্টাল লাইনটাকে কনসিডার করো দিস হরাইজেন্টাল ডায়ামিটার এক্স ও এক্স প্রাইম। আমরা পি থেকে একটা প্রজেকশন ড্র করব এক্স ও এক্স প্রাইমের উপর, সেটা যেরকম এসএইচএম এক্সিকিউট করবে অ্যালং দ্য হরাইজেন্টাল লাইন, সিমিলারলি আমি যদি পি থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করি অন দিস ভার্টিক্যাল ডায়ামিটার ওয়াই ও ওয়াই প্রাইম, তাহলে এই প্রজেক্টেড পয়েন্ট অন দ্য ভার্টিক্যাল লাইন এটাও কিন্তু এক্সিকিউট করবে এ সিম্পল হারমোনিক মোশন। তার মানে আমি এখানে তোমাদের শুধু হরাইজেন্টাল লাইনের উপর প্রজেকশন ড্র করেছি তা নয়, আমি যদি প্রজেকশনটাকে অন দ্য ভার্টিক্যাল লাইন ড্র করি তাহলে পরেও কিন্তু আমি এক্স্যাক্টলি সেম অসিলেশন পাবো। হরাইজেন্টাল কেসে কি হবে, পার্টিকেলটা এক্স ও এক্স প্রাইম,
আবার এক্স প্রাইম ও এক্স, এইভাবে টু অ্যান্ড ফ্রো মোশন এক্সিকিউট করবে। ভার্টিক্যাল লাইনের কেসে এসএইচএমটা কীরকম হবে, ওয়াই ও ওয়াই প্রাইম আবার ওয়াই প্রাইম ও ওয়াই। তার মানে ও পয়েন্টটা হরাইজেন্টাল লাইনের কেসে অ্যাক্ট করবে অ্যাজ দ্য মিড পজিশন অর ইকুইলিব্রিয়াম পজিশন। সেম ও পয়েন্ট ভার্টিক্যাল লাইনের রেসপেক্টেও সেম কন্ডিশনকে সার্ভ করবে। তার মানে ও পয়েন্ট হবে ফর বোথ দ্য হরাইজেন্টাল ডাইরেকশন অ্যান্ড ভার্টিক্যাল ডাইরেকশন as a mean position or equilibrium position for that object which will be executing simple harmonic motion. দেখো ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো, এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? Yes sir. ওকে, এবারে পজিশন কিভাবে চেঞ্জ হবে, পজিশন কিভাবে চেঞ্জ হবে মানে আমাকে যদি বলে পার্টিকেলটা যখন এক্স পয়েন্ট থেকে স্টার্ট করছে তখন পার্টিকেলটা এক্স পয়েন্টেই রয়েছে, তার প্রজেকশনও এক্স পয়েন্টে রয়েছে। যেই পার্টিকেলটা এক্স থেকে ওয়াই এর দিকে যাবে প্রজেক্টেড পয়েন্টটা এক্স থেকে মুভ করা স্টার্ট করবে টুয়ার্ডস দ্য পয়েন্ট ও। কারণ দেখো এক্সের থেকে যখন পার্টিকেলটা পিতে গেছে, আমি যখন পি থেকে পারপেন্ডিকুলারটা ড্রপ করেছি দেখো এক্সের থেকে লেফটের দিকে সরে এসছে। এবার যদি পি থেকে আরও ফার্দার এখানে আসে তাহলে পারপেন্ডিকুলার ড্রপ করলে পারপেন্ডিকুলার পয়েন্টটা আরও মুভ করবে টুয়ার্ডস ও। তাহলে প্রত্যেকটা স্টেপকে আমরা যদি ভেরিফাই করতে চাই, ভেরিফাই করা মানে কি, আমি দুটো কলামে পুরো ব্যাপারটা লিখব, ভালো করে সবাই ফলো করো। লেফটে যে কলামটা সেটা হচ্ছে পার্টিকেল পি সার্কামফেয়ারেন্সের উপরে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টের দিকে যাচ্ছে, আর রাইট কলামে যেটা লিখব সেটাতে হবে এই প্রজেক্টেড পয়েন্টটা এই হরাইজেন্টাল লাইনের উপর কিভাবে মুভ করছে। তাহলে আমার প্রথম পয়েন্টটাকে আমি কি লিখব, আমি এটাকে এইভাবে লিখব, মুভমেন্ট অফ মুভমেন্ট অফ পয়েন্ট পি অন দ্য, না অন দ্য বলার দরকার নেই, অ্যালং দ্য সার্কামফেয়ারেন্স অফ দ্য সার্কেল। সার্কামফেয়ারেন্সের উপর দিয়ে কীরকম ভাবে এটা মুভ করছে। আর এই পার্টে রাইট হ্যান্ড সাইডে আমি কি লিখব, মুভমেন্ট অফ দ্য প্রজেক্টেড পয়েন্ট। এখানে প্রজেক্টেড পয়েন্ট কোনটা, দেখো প্রজেক্টেড পয়েন্ট হচ্ছে এন পয়েন্টটা, তাহলে প্রজেক্টেড পয়েন্ট মানে হচ্ছে আমার এখানে ক্যাপিটাল এন। তাহলে মুভমেন্ট অফ দ্য প্রজেক্টেড পয়েন্ট এন, সেই এন পয়েন্টটা কোন দিকে মুভ করবে, কিভাবে মুভ করবে, অ্যালং দ্য হরাইজেন্টাল ডায়ামিটার। তাহলে কি লিখব, অ্যালং দ্য ডায়ামিটার, ডায়ামিটারটা কত, এক্স ও এক্স প্রাইম। এই অবধি ক্লিয়ার হয়েছে? দুটো কলামের হেডিং সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো আগে। Yes sir. সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, Yes sir. এবার দেখো ফার্স্ট আমি টোটাল সার্কেলটাকে চারটে ভাগে ভাঙবো, এক্স টু ওয়াই, ওয়াই টু এক্স প্রাইম, এক্স প্রাইম টু ওয়াই প্রাইম, ওয়াই প্রাইম টু এক্স, এইভাবে ভাঙছি। তাহলে প্রথম মুভমেন্ট কি, ফার্স্ট মুভমেন্ট হচ্ছে এক্স টু ওয়াই, এক্স থেকে ওয়াইতে পয়েন্টটা গেল। তাহলে বলো তো পারপেন্ডিকুলার এই যে এন যেটা প্রজেক্টেড পয়েন্ট, এই এন পয়েন্টটা এক্স থেকে কোন দিকে যাবে, লেফটে যাবে। তাহলে পার্টিকেল যখন এক্স থেকে ওয়াইতে রিচ করেছে, আমি যদি ওয়াই থেকে পারপেন্ডিকুলার ড্রপ করি তাহলে সেই পারপেন্ডিকুলারটা এই হরাইজেন্টাল লাইনকে ও পয়েন্টে কাট করবে, তার মানে এন পয়েন্টটা এক্স থেকে ওর দিকে যাবে। তাহলে এই কেসে এন পয়েন্টের মুভমেন্ট হবে ফ্রম এক্স টু ও। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? এটা কি সবাই বুঝতে পেরেছো? Yes sir. বাকি স্টুডেন্টরা বুঝেছো? Yes sir. তাহলে এক্স টু ওয়াই গেল, আমি হ্যাঁ কি বলছো স্যার? আপনার সাউন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট হচ্ছে।
সাউন্ড কি ফ্লাকচুয়েট করছে? হ্যাঁ। বাকি স্টুডেন্টরা শুনতে পাচ্ছ? Yes sir. কি না মানে কি সবার কাছে কি সাউন্ড ফ্লাকচুয়েট করছে? No sir. না স্যার। ও তাহলে হয়তো তোমার ওখানে কিছু সিগন্যালে প্রবলেম হতে পারে। এবারে নেক্সটটা কি হবে? y থেকে x প্রাইম, পার্টিকেলটা y টু x প্রাইম আসবে, তাহলে y টু x প্রাইম যদি এই কন্ডিশনটা হয় তাহলে আমাকে বলতে পারো n পয়েন্টটা ওতে ছিল, এবার যদি y থেকে x প্রাইমে পার্টিকেলটা আসে এই n পয়েন্টটা ও থেকে স্টার্ট করে কোন দিকে যাবে? স্যার এক্স বার। x প্রাইম, ভেরি গুড, কারণ ও লেফটে যাচ্ছে। তাহলে দেখো x টু y, y টু x প্রাইম, তাহলে n পয়েন্টটা বা প্রজেক্টেড পয়েন্টটা কিভাবে মুভ করলো? x টু ও, ও টু x প্রাইম। এইবার পার্টিকেলটা আপার হাফটা দেখো কমপ্লিট করে ফেলেছে, এইবার লোয়ার হাফ মানে x প্রাইম থেকে এবার y প্রাইমের দিকে যাবে, তাহলে পার্টিকেলটা এবার যাবে x প্রাইম টু y প্রাইম। তাহলে প্রজেক্টেড পয়েন্টটা আমরা কি দেখতে পাচ্ছি? x প্রাইমকে ক্রস করে আর বাইরে বেরোতে পারবে না। এবার যদি পার্টিকেলটা x প্রাইম টু y প্রাইমের দিকে আসে তাহলে প্রজেক্টেড পয়েন্টটা এবার কোন দিকে মুভ করবে কেউ বলতে পারো? স্যার রাইট সাইডে। রাইট সাইড। তাহলে y প্রাইম থেকে যদি আমি পারপেন্ডিকুলার ড্রপ করি অন দ্য হরাইজন্টাল লাইন, y প্রাইম থেকে পারপেন্ডিকুলারটা কোথায় এসে কাট করছে? ও পয়েন্টে কাট করছে, তাহলে এই প্রজেক্টেড পয়েন্টটা x প্রাইম থেকে কোন দিকে যাবে? ওর দিকে আসবে। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পারলে? ও সরি, হ্যাঁ কারেক্ট, এটা x প্রাইম হবে। পার্টিকেলটা যখন x প্রাইম থেকে y প্রাইমতে যাচ্ছে তাহলে এবার প্রজেক্টেড পয়েন্টটা কোন দিকে মুভ করবে? আমাকে প্রজেকশন যদি ড্র করতে হয় তাহলে আমাকে প্রজেকশন কোথা দিয়ে ড্র করতে হবে? আমাকে প্রজেকশন এবার এইভাবে ড্র করতে হবে। দেখো প্রজেক্টেড পয়েন্টটা তাহলে এরকম ভাবে হবে। তাহলে আমি যদি এরকম ভাবে প্রজেক্টেড পয়েন্টটাকে ড্র করতে থাকি, তাহলে প্রজেক্টেড পয়েন্টটা দেখো আলটিমেটলি কোন দিকে মুভ করছে? লেফট টু রাইট মুভ করছে। তাই জন্য দেখো x প্রাইম থেকে y প্রাইমে যখন পার্টিকেলটা আসছে প্রজেক্টেড পয়েন্টটা x প্রাইম থেকে টুয়ার্ডস ও মুভ করছে। এটা কি এবার বোঝা গেল? ইয়েস স্যার। বাকিরা সবাই বাকিরা সবাই বুঝতে পেরেছো? ওকে, এইবারে আমি আবার ইকুয়েশনের ওটাতে ব্যাক করে যাই। এবার লাস্ট টার্ম y প্রাইম টু x, তাহলে বলো তো y প্রাইম টু x যদি হয় তাহলে আমার প্রজেক্টেড পয়েন্টটা এই মোমেন্টে ওতে রয়েছে, তাহলে যখন পার্টিকেলটা y প্রাইম থেকে x এ এসে রিচ করবে তখন প্রজেক্টেড পয়েন্টটা কোথায় আসবে? ও থেকে স্টার্ট করে x এ আসবে। তাহলে দেখো তো x থেকে স্টার্ট করলো, x এ ব্যাক করে এলো। কিভাবে এলো? x টু ও, ও টু x প্রাইম, x প্রাইম টু ও, ও টু x। তার মানে x থেকে ও হয়ে x প্রাইম, আবার x প্রাইম থেকে ও পয়েন্টকে ক্রস করে x, তার মানে টু অ্যান্ড ফ্রো, লেফট টু রাইট, রাইট টু লেফট। আমাদের ফার্স্ট পার্টে হচ্ছে রাইট টু লেফট, লেফট টু রাইট। তাহলে এই যে সিনারিওটা আমরা পেলাম, এই সিনারিওতে আমি কি অবজার্ভ করলাম? পার্টিকেলটা সার্কামফেয়ারেন্স অফ দ্য সার্কুলার পাথে অ্যান্টি ক্লকওয়াইজ একটা কনস্ট্যান্ট স্পিডে যখন রোটেট করছে, সাইমালটেনিয়াসলি প্রজেক্টেড পয়েন্টটা হরাইজেন্টাল ডায়ামিটারের উপর ও পয়েন্টের অ্যাবাউটে রাইট টু লেফট যাচ্ছে, লেফট টু রাইট যাচ্ছে। তার মানে আমার এই এন পয়েন্টটা বা প্রজেক্টেড পয়েন্টের মোশন হচ্ছে সিম্পল হারমোনিক। তাহলে আমি এখান থেকে কি কনক্লুশন ড্র করতে পারি? এখান থেকে কনক্লুশন ড্র করতে পারি, সো দ্য মোশন অফ দ্য
প্রজেক্টেড পয়েন্ট, আমার এই প্রজেক্টেড পয়েন্ট হচ্ছে n অ্যাবাউট দ্য মিড পয়েন্ট অর মিন পজিশন, মিন পজিশনটা কি, ও ইজ সেড টু বি সিম্পল হারমোনিক। দেখো এটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? Is it Yes, clear? sir. Is it clear to everybody? Yes, sir. Okay. Yes, sir. এইবারে আমাদের ক্যালকুলেট করতে হবে ডিসপ্লেসমেন্ট ইন SHM। ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন আমি কি করে ক্যালকুলেট করব? আমি যদি একটু স্ক্রল করে আমরা প্রিভিয়াস ক্লাসের এই পার্টটাতে ব্যাক করে যাই, আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা সলিউশন পেয়েছিলাম x ইজ ইকুয়াল টু a cos ওমেগা টি প্লাস ফাই জিরো। আমি বলেছিলাম এটা সাইনও হতে পারে। আমরা এই ইকুয়েশনটাকেই জিওমেট্রিক্যালি এস্টাবলিশ করব। দেখো এই ডায়াগ্রামটা নিয়েই, না এই ডায়াগ্রামটা হবে না, নতুন একটা ডায়াগ্রাম নেব। তাহলে নেক্সট আমরা যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইন SHM। আমি আর পুরো সিম্পল হারমোনিক মোশন কথাটা লিখছি না, আমি এটাকে ইন শর্ট বলছি ডিসপ্লেসমেন্ট ইন SHM। আমাকে ইন জেনারেল ইকুয়েশন বের করতে হবে। এই ইন জেনারেল ইকুয়েশনের জন্য আমি কনসিডার করব না পার্টিকেলটা কোনো এক্সট্রিম এন্ড থেকে স্টার্ট করছে। ভালো করে সবাই এই ফিগারটা দেখো। আমরা এই কন্ডিশনে বা এই ফিগার ওয়াইজ কি পাচ্ছি? P1 হচ্ছে পার্টিকেলের ইনিশিয়াল পজিশন। এই P1 পয়েন্টের থেকে পার্টিকেলটা স্টার্ট করবে ট্রাভেল করা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে অ্যালং দ্য সার্কামফারেন্স উইথ দিস কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার স্পিড ওমেগা। তাহলে P1, এই যে আমি পয়েন্টটা পেলাম P1, এই P1কে আমি কি বলবো? P1 is the initial position of the particle on the circumference। এইবারে আমি যদি P1 এর সাথে O পয়েন্টকে একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করি, তাহলে OP1টা কি? বেসিক্যালি রেডিয়াস অফ দ্য সার্কেল। দেখো OP1, OP2, OX, OX প্রাইম, OY, OY প্রাইম সবাই হচ্ছে এই সার্কেলটার রেডিয়াস। আমি যদি কনসিডার করে নিই সার্কেলের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল A, তাহলে আমার কাছে কন্ডিশনটা কি? আমার কাছে কন্ডিশনটা হচ্ছে দ্য পার্টিকেল ইজ এক্সিকিউটিং। এখানে পার্টিকেল মানে যে পার্টিকেলটা সার্কামফারেন্স দিয়ে ঘুরছে সেটা পার্টিকেল। আর SHM কার ক্যালকুলেট করব? প্রজেক্টেড পয়েন্টের। তাহলে দ্য পার্টিকেল ইজ এক্সিকিউটিং ইউনিফর্ম সার্কুলার মোশন উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা along the circumference of a circle of radius। আমি রেডিয়াসটাকে ক্যাপিটাল A দিয়ে ডিনোট করলাম, কারণ আমাদের ওই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশনটাকে ম্যাচ করাতে হবে। এইবার ভালো করে দেখো, এই যে OP1 লাইনটা, এই OP1 লাইনটা এই এক্স অ্যাক্সিস বা তোমার এই হরাইজেন্টাল ডায়ামিটার এক্স ও এক্স প্রাইমের সাথে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল ক্রিয়েট করেছো। সবাই দেখতে পাচ্ছ? দেখো আমি ছবিটাকে আরেকটু জুম করলাম, দেখতে পাচ্ছ P1 ও X একটা অ্যাঙ্গেল ক্রিয়েটেড হয়েছে, যে অ্যাঙ্গেলটাকে ফাই জিরো লেখা হয়েছে। এটা সবাই দেখতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. তাহলে আমি তিনটে কলাম করি। কিরকম তিনটে কলাম? আমি তিনটে কলামের মধ্যে ফার্স্ট কলামটা রাখছি হচ্ছে টাইম, তার মানে কোন টাইমে পার্টিকেলটা কোথায় আছে। সেকেন্ড কলামটা করলাম পজিশন, থার্ড কলামটা করছি ফেজ অ্যাঙ্গেল। ভালো করে সবাই দেখো, পার্টিকেল স্টার্ট করছে ফ্রম পয়েন্ট P1, তার মানে P1 থেকে আমাকে টাইম কাউন্ট স্টার্ট করতে হবে।
তাহলে যখন টাইম টি ইজ ইকুয়াল টু 0 তখন পার্টিকেলের পজিশন কোথায়? তখন পার্টিকেলের পজিশন হচ্ছে p1। এই মোমেন্টে পার্টিকেলের এই p1 পজিশন ওর সাথে কানেক্ট করলে ও একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, দ্যাট ইজ দ্য ফেজ অ্যাঙ্গেল অ্যাট দ্য ইনিশিয়াল টাইম, দ্যাট ইজ অ্যাট টি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের অ্যাঙ্গেলটা কত হবে? আমাদের এই মোমেন্টে ফেজ অ্যাঙ্গেল হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম অ্যাঙ্গেল P1OX, যেটা দেখো φ0 দিয়ে ডিনোটেড রয়েছে। এই পজিশন, এই লজিকটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? বাকি স্টুডেন্টরা সবাই বুঝেছো? এইবার এবার পার্টিকেলটা P1 থেকে P2 তে যাচ্ছে। কনসিডার করো আফটার টাইম টি পার্টিকেলটা P1 থেকে P2 তে রিচ করলো। তাহলে যদি আফটার টাইম টি তে পার্টিকেলটা P2 তে রিচ করে, তার মানে যখন টাইম হচ্ছে t ইজ ইকুয়াল টু টি, তখন পার্টিকেলের লোকেশন কত? P2। যখন পার্টিকেলের লোকেশন হচ্ছে P2, তখন আমাদের এই অ্যাঙ্গেলটা কত হবে? এবার P2O কে যদি আমি কানেক্ট করে আমি যদি এই অ্যাঙ্গেলটাকে কনসিডার করি, তাহলে অ্যাঙ্গেলটা কত দেখতে পাচ্ছ? P2OX। সবাই ভালো করে ডায়াগ্রামটা দেখো। P2OX, এই P2OX না, সরি P1 থেকে P2 তে গেছে, তার মানে P2O P1 এই পার্টিকুলার অ্যাঙ্গেলটা, কারণ P1 থেকে P2 তে গেছে। P2O P1 যেটা দেখো থিটা অ্যাঙ্গেল দিয়ে মার্ক করা রয়েছে, তাহলে এটাকে আমি লিখতে পারি ইজ ইকুয়াল টু থিটা। তাহলে পার্টিকেলটা যখন P1 এ ছিল, টাইম কাউন্ট স্টার্ট করেছি, ওই মোমেন্টে পার্টিকেলের একটা ইনিশিয়াল ফেজ অ্যাঙ্গেল রয়েছে যেটা P1OX, যেটাকে φ0 দিয়ে ডিনোট করা হয়েছে। পার্টিকেলটা টি টাইম বাদে P1 থেকে P2 তে গেল, তাহলে যখন টাইম টি এর সঙ্গে ইকুয়াল পার্টিকেলটা P2 তে আছে, তাহলে P1 থেকে P2 তে যাওয়ার জন্য এই টি টাইমে পার্টিকেলটা এই সেন্টারে কতটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলো? P2O P1, যে অ্যাঙ্গেলটাকে আমি বললাম থিটা। এই অবধি সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? সবাই ওকে। এইবার আমি দুটো পারপেন্ডিকুলার ড্রপ করব P2 থেকে হরাইজেন্টাল ডায়ামিটার x ও x প্রাইমের উপর, আবার P2 থেকে ভার্টিক্যাল ডায়ামিটার y ও y প্রাইমের উপর। তাহলে আমি প্রথমে যদি বলি হরাইজেন্টাল ডায়ামিটারের উপর পারপেন্ডিকুলারটা, তাহলে কোনটা? সেটা হচ্ছে P2n। তাহলে P2n এটাকে আমি কি লিখব? এটা হচ্ছে পারপেন্ডিকুলার ফ্রম P2 অন কার উপর? হরাইজেন্টাল ডায়ামিটারের উপর। হরাইজেন্টাল ডায়ামিটার মানে x ও x প্রাইম। আর যদি আমি P2 থেকে ভার্টিক্যালের উপর পারপেন্ডিকুলার ড্রপ করি, তাহলে পরে ভার্টিক্যালের উপরে পয়েন্টটাকে দেখো আমি এখানে n প্রাইম বলেছি, তাহলে P2n প্রাইম এটাকে আমি কি বলবো? পারপেন্ডিকুলার ফ্রম সেম পয়েন্ট P2, কিন্তু এবার আমি পারপেন্ডিকুলারটা ড্রপ করেছি অন দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস বা ভার্টিক্যাল ডায়ামিটার y ও y প্রাইম। এই অবধি সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? ক্লিয়ার হয়েছে? বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, এই ফিগারের মধ্যে একটা জিনিস একটু ভুল রয়েছে, এটাকে আমি হাইড করে দিই। এটা ভুল দেওয়া আছে, এটা থিটা হবে না, এটা অন্য ইয়ে হবে, এটা ব্ল্যাক থাক। এইবার প্রথমে শুধুমাত্র হরাইজেন্টাল অ্যাক্সিস বা হরাইজেন্টাল ডায়ামিটারের উপর কনসেন্ট্রেট করো। P2ON এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো? দেখে বলো তো, P2ON এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো? ইয়েস স্যার। আচ্ছা বলো তো, এই P2ON এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেস অ্যাঙ্গেল কোনটা? স্যার থিটা 50 মিলিয়ে হবে স্যার। থিটার φ0 কম্বাইন করে হবে। কেন? কারণ P2ON এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের
বেস অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল P2ON। এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? Yes, sir. হ্যাঁ, একটু রেসপন্স করো, নাহলে আমি এটা না ক্লিয়ার হলে কিন্তু প্রবলেম হবে। এই জন্য আমি তোমাদের বারবার জিজ্ঞাসা করছি, না বুঝতে পারলে ইমিডিয়েট বলবে। তাহলে রাইট অ্যাঙ্গেলের এই রাইট অ্যাঙ্গেল P2ON এর কেসে আমার বেস অ্যাঙ্গেল কোনটা? বেস অ্যাঙ্গেল হচ্ছে এই টোটাল অ্যাঙ্গেলটা P2ON। তাহলে বেস অ্যাঙ্গেল হচ্ছে P2ON। এবার P2ON ক্যালকুলেট করতে গেলে কি করতে হবে? এই থিটা আর ফাই জিরোকে আমাকে অ্যাড করতে হবে। তাহলে পরে আমি কি লিখব? থিটা প্লাস ফাই জিরো। এই অবধি সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? Yes, sir. Yes, sir. বাকি স্টুডেন্টরা সবাই বুঝেছো? Yes, sir. এইবারে পার্টিকেলটা কত অ্যাঙ্গুলার স্পিডে রোটেট করছে? উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। তাহলে আমরা সার্কুলার মোশনে থিটার সাথে ওমেগার একটা রিলেশন ক্যালকুলেট করেছিলাম, থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি। আমরা সেই রিলেশনটাকে এখানে পুট করে দিচ্ছি। তাহলে পরে আমার ইকুয়েশনটা হলো ওমেগা টি প্লাস ফাই জিরো। দেখো এইটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পারলে? Yes, sir. বাকি Yes, স্টুডেন্টরা sir. বুঝতে পেরেছো? আচ্ছা, এবার বলো তো কস অফ বেস অ্যাঙ্গেল। এবার যদি আমি কস অফ দ্য বেস অ্যাঙ্গেল লিখি, কস অ্যাঙ্গেল P2ON, এইটা ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? কস অফ দ্য বেস অ্যাঙ্গেল হলে কি হবে? পারপেন্ডিকুলার বাই বেস, না No, বেস sir. D by H. পারপেন্ডিকুলার বাই বেস হবে, না বেস বাই হাইপোটেনিউজ হবে, নাকি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ হবে? কোনটা হবে কস হলে? Sir, base by hypotenuse. বেস বাই হাইপোটেনিউজ। এই OP2N এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেস কোনটা? OX. ON. ON. ON বেস। হাইপোটেনিউজ কোনটা? OP2. OP2। তাহলে আমি কি পাবো? ON বাই OP2। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পারলে? Yes, sir. হ্যাঁ, স্যার। ওকে, এবার অ্যাঙ্গেল P2ON কত ক্যালকুলেট করে রাখা রয়েছে? ওমেগা টি প্লাস ফাই জিরো। পুট করে দাও। তাহলে আমি কি লিখব? কস ওমেগা টি প্লাস ফাই জিরো ইজ ইকুয়াল টু ON ফিগারে কি লেখা রয়েছে? এক্স। তাহলে আমি পুট করছি ON এর জায়গায় এক্স। কেন? এইটা এক্স অ্যাক্সিস। মিড পয়েন্ট থেকে বা মিন পজিশন থেকে এই এন পয়েন্টের ডিস্টেন্সকে আমি বলবো বেসিক্যালি দ্য ডিসপ্লেসমেন্ট। তাহলে আমি এক্স পেলাম ON। আর OP2টা কি? সার্কেলের রেডিয়াস। আমি সার্কেলের রেডিয়াস কত কনসিডার করেছি? ক্যাপিটাল এ। তাহলে পরে আমার এখানে সার্কেলের রেডিয়াসের জায়গায় আমি লিখলাম ক্যাপিটাল এ। তাহলে এই ইকুয়েশন থেকে আলটিমেটলি আমি কি পেলাম? যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে x ইজ ইকুয়াল টু a cos ওমেগা টি প্লাস ফাই জিরো। এই যে ইকুয়েশনটা আমি পেলাম, একটু চেক করে দেখা যাক। এই যে ইকুয়েশনটা পেলাম ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য হরাইজেন্টাল অর অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, এই ইকুয়েশনটাই আমরা লাস্ট ক্লাসে এই দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনে লিখেছিলাম। সেম ইকুয়েশন পেলাম তো? Yes, sir. তাহলে যেটা আমরা ক্যালকুলাস দিয়ে পেয়েছিলাম সেটা আমরা জিওমেট্রিক্যালি প্রুফ করে দেখালাম যে পার্টিকেল যখন ইউনিফর্ম সার্কুলার মোশন এক্সিকিউট করছে তার প্রজেক্টেড পয়েন্ট অন দ্য হরাইজেন্টাল ডায়ামিটার সে এক্সিকিউট করছে SHM
এবং সেই সিম্পল হারমোনিক মোশনের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনকে স্যাটিসফাই করলো বা ভেরিফাই করলো। দেখো এই ক্যালকুলেশনটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো। Yes, sir. বাকি স্টুডেন্টরা সবাই বুঝতে Yes, sir. পেরেছো? সবার কাছে ক্লিয়ার হয়েছে তো? Yes, sir. ওকে, এইবার আমি বলেছিলাম সাইনও পসিবল। কিভাবে সাইন হবে? আমরা আর একটা পারপেন্ডিকুলার কোন অ্যাক্সিসের উপর ড্র করেছি? ওয়াই অ্যাক্সিসের উপর ড্র করেছি, এই ভার্টিক্যাল লাইনের উপর। তাহলে দেখো তো ও পি টু এন প্রাইম, এখানে আর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। তাহলে নেক্সট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ও পি টু এন প্রাইম, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ও পি টু এন প্রাইমটা পেলাম, বলো তো এর বেস অ্যাঙ্গেল কোনটা? এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ও পি টু এন প্রাইমের বেস অ্যাঙ্গেল কোনটা? সবাই এবার এই ট্রায়াঙ্গেলটাকে ফলো করো, ও পি টু এন প্রাইম, এর বেস অ্যাঙ্গেল দেখো মার্ক করা রয়েছে কোনটা? অ্যাঙ্গেল ও পি টু এন। তাহলে বেস অ্যাঙ্গেল অফ দিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল ও পি টু এন প্রাইম। এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? Yes, sir. বাকি Yes, স্টুডেন্টরা sir. ওকে। এবার আমাকে বলতে পারো এই অ্যাঙ্গেল ও পি টু এন প্রাইমের ভ্যালু কত? Theta Just plus same sine থাকবে, zero. sir. থিটা Just প্লাস same ই ফাই থাকবে, জিরো। sir. ভেরি গুড। কেন? কারণ দেখো এই পি টু এন প্রাইম আর ও এন এরা হচ্ছে প্যারালাল লাইনস, ও পি টু হচ্ছে ইন্টারসেক্টর। তাহলে পরে অ্যাঙ্গেল পি টু ও এন আর ও পি টু এন প্রাইম এরা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে অল্টারনেট অ্যাঙ্গেল মানে পি টু ও এন এর যা ভ্যালু ও পি টু এন প্রাইমের সেম ভ্যালু। এটা ক্লিয়ার হলো কিনা সবার কাছে বলো। Yes, sir. Yes, sir. তাহলে আমি এখানে একটা টার্ম তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি, অ্যাঙ্গেল ও পি টু এন, তার লজিকটা কি? লজিক হচ্ছে দে আর অল্টারনেট অ্যাঙ্গেলস। তাহলে যদি অল্টারনেট অ্যাঙ্গেলস হয় তাহলে ও পি টু এন এর যা ভ্যালু ছিল সেটাই আমি লিখব ওমেগা টি প্লাস ফাই জিরো। এই অবধি ক্লিয়ার সবার কাছে? Yes, sir. Yes, sir. এইবার এই যে ট্রায়াঙ্গেল ও পি টু এন প্রাইম পেলাম, এই ট্রায়াঙ্গেল থেকে কস অ্যাঙ্গেল ও পি টু এন প্রাইম যদি আমি লিখতে চাই তাহলে ইজ ইকুয়াল টু, আবার আগের বারের মতো বেস ডিভাইডেড বাই হাইপোটেনিউজ হবে। এবার আমাকে ভালো করে সবাই দেখে বলো ও পি টু এন প্রাইমে বেস কোনটা? Sir, n prime p2. আচ্ছা, আমরা এন প্রাইম পি টু যদি বেস হয়, এন প্রাইম পি টুর ভ্যালু জানি? Yes, sir. কত? Omega t plus phi 0. না, এন প্রাইম পি টু হচ্ছে এক্স, ও এন পি টু এন প্রাইম এটা তো একটা স্কোয়ার, কি বলে, একটা রেক্ট্যাঙ্গেল, তাই না? তাহলে রেক্ট্যাঙ্গেলের অপোজিট সাইডস তো ইকুয়াল। তাহলে আমি যদি পি টু এন প্রাইম ক্যালকুলেট করি তাহলে আমি আবার এক্স পাবো। তাহলে পি টু এন প্রাইম ক্যালকুলেট করার আমার দরকার নেই, তাহলে আমি কস ক্যালকুলেশনে আনবো না। আমাকে ক্যালকুলেট করতে হবে কোনটা? ওয়াইটা। এই ও এন প্রাইম এটা কি পারপেন্ডিকুলার তো? Yes, sir. তাহলে ও এন প্রাইম যদি পারপেন্ডিকুলার হয়, ও পি টু তো হাইপোটেনিউজ, পারপেন্ডিকুলার আর হাইপোটেনিউজের রেশিওকে আমরা কি বলি?
সাইন বলি Sir, না sin ট্যান theta. বলি? Sir, sin. সাইন বলি। তাহলে আমরা এই পার্টে কস ক্যালকুলেট করব না, কারণ কস ক্যালকুলেট করলে আমরা p2n প্রাইম পাবো। p2n প্রাইম মানে তো ও এন এক্স, এটা তো অলরেডি আমরা ক্যালকুলেট করে এসেছি। তাহলে আমাকে ক্যালকুলেট করতে হবে ও এন প্রাইম। তাহলে ও এন প্রাইম হচ্ছে পারপেন্ডিকুলার, ও পি2 হচ্ছে হাইপোটেনিউজ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ হচ্ছে সাইন। তাহলে আমরা সাইন অফ দিস বেস অ্যাঙ্গেল ও p2n প্রাইম ক্যালকুলেট করব। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পারলে? Yes, sir. Yes, sir. Yes, sir. বাকি স্টুডেন্টরা সবাই বুঝতে পেরেছো? এবারে পুট করে দাও সাইন ওমেগা টি প্লাস ফাই জিরো। কেন অলরেডি আমরা ক্যালকুলেট করে রেখেছি, এই যে বেস অ্যাঙ্গেল ও p2n প্রাইম হচ্ছে ওমেগা টি প্লাস ফাই জিরো। তাহলে সাইন ওমেগা টি প্লাস ফাই জিরো ইজ ইকুয়াল টু, ডায়াগ্রাম থেকে ও এন প্রাইম কত? ও এন প্রাইম হচ্ছে ওয়াই, ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস, ডিভাইডেড বাই ওপি2। ওপি2 মানে তো রেডিয়াস। তাহলে পরে আমি যদি এবারে ইকুয়েশনটা ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে y ইজ ইকুয়াল টু হয়ে গেল a সাইন ওমেগা টি প্লাস ফাই জিরো। তাহলে এক্স অ্যাক্সিস যদি কোসাইন ফাংশন হয়, ওয়াই অ্যাক্সিস হবে আমার সাইন ফাংশন। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? Yes, sir. Yes, sir. বাকি স্টুডেন্টরা Yes, সবাই sir. বুঝতে পেরেছো? একটু সবাই রেসপন্স করো, কারণ হচ্ছে এরপর তোমাদের একটা লজিক আমি বুঝিয়ে দেব, যে লজিকটা মনে রাখলে তোমাদের কখনো নিউমেরিক্যাল প্রবলেম করতে সমস্যা হবে না। বাকিরা সবাই বুঝতে পেরেছো? Yes, sir. Yes, sir. ওকে, এইবারে কি লজিকটা ফলো করবে? ধরো তোমাকে একটা নিউমেরিক্যাল প্রবলেম দিল, তুমি নিউমেরিক্যাল প্রবলেমে কস লিখবে না সাইন লিখবে? কারণ এক্স অ্যাক্সিস কস হলে ওয়াই অ্যাক্সিস সাইন হবে, ও এক্স অ্যাক্সিসে যদি সাইনের ফাংশন পাও তাহলে ওয়াইতে কস পাবে। তাহলে কখন আমি সাইনের ফাংশন ইউজ করব, কখন আমি কোসাইনের ফাংশনটা ইউজ করব, এটা হচ্ছে আমার মেন কথা। তাহলে পরে আমি এইটা করার জন্য আমি এই ডায়াগ্রামটাকেই আবার কপি করে এখানে পেস্ট করছি। দেখো, যদি আমি প্রথমে এক্স অ্যাক্সিসটা নিয়েই করি, এক্সে যা লজিক হবে ওয়াইতেও তাই হবে। তোমাকে যদি প্রবলেমের মধ্যে বলে যে পার্টিকেল জার্নি স্টার্ট করছে এক্সট্রিম এন্ড থেকে, এক্সট্রিম এন্ড এক্স অ্যাক্সিসে কোনটা হয়? এক্স নতুবা এক্স প্রাইম। আমরা আমাদের ডায়াগ্রাম তো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনকে শো করছে, তার মানে এক্স থেকে স্টার্ট করবে, এক্স থেকে ওয়াই হয়ে এক্স প্রাইমে যাবে, তারপর এক্স প্রাইম থেকে ওয়াই প্রাইম হয়ে এক্সে আসবে। এই কেসে পার্টিকেলটা এক্স থেকে ও হয়ে এক্স প্রাইম, তারপর এক্স প্রাইম থেকে ও হয়ে আবার এক্স, এই প্রজেক্টেড পয়েন্টটা। এবারে কোন পজিশানে ইকুয়েশনটা কীরকম দেখতে হবে? তাহলে দেখো, সবাই খুব ভালো করে এটা বুঝে নাও। কেস ওয়ান, কেস ওয়ানে আমি কি বললাম? স্টার্টিং পয়েন্ট হচ্ছে এক্স। তাহলে স্টার্টিং পয়েন্ট যদি এক্স হয়, তাহলে P1 পয়েন্টটা কোথায় নেমে আসবে? এক্সে নেমে আসবে। তো ভালো করে দেখো, পার্টিকেলটা স্টার্ট করেছিল এই ফিগারে P1 থেকে। আমি যদি বলি পার্টিকেলটা এক্স থেকে স্টার্ট করছে, তাহলে P1 পয়েন্টটা তো এক্সে ব্যাক করে আসবে, তাই আসবে তো? Yes, sir. হ্যাঁ স্যার। তাহলে যদি P1 পার্টিকেলটা এক্স পয়েন্টের উপর থাকে, তাহলে এই অ্যাঙ্গেলটা থাকবে, ফাই জিরো অ্যাঙ্গেলটা থাকবে? No, sir. না। থাকবে না। তাহলে আমার ফাই জিরো অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? ফাই জিরো হয়ে যাবে ইজ ইকুয়াল টু 0। এবার আমি ইকুয়েশনে পুট করি,
আমার ইকুয়েশনটা কি ছিল, এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস ফাই জিরো। তাহলে আমার ইকুয়েশনটা কি হবে, এক্স ইকুয়াল টু এ ক্রস ওমেগা টি প্লাস জিরো। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, আমি এখান থেকে বলতে পারবো কস ওমেগা টি প্লাস জিরো, জিরো অ্যাড করলে তো একই ভ্যালু ফিরে আসবে। তাহলে আমার ইকুয়েশনটা হয়ে গেল এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি। তার মানে পার্টিকেলটা যখন এই এক্সট্রিম এন্ডের থেকে স্টার্ট করছে, পজিটিভ এক্সট্রিম এন্ডের থেকে, তখন করেসপন্ডিং ইকুয়েশনটা হবে এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি। এবার পার্টিকেলটা যদি এক্স থেকে স্টার্ট না করে ওয়াই থেকে স্টার্ট করতো, বলো তো কি হবে। পার্টিকেলটা স্টার্টিং পয়েন্ট, এবার আমি বলছি ওয়াই, তাহলে পার্টিকেলটার যদি স্টার্টিং পয়েন্ট হয় ওয়াই, তাহলে এবার পি ওয়ান পয়েন্টটা কোথায় থাকবে, ওয়াইতে থাকবে। তাহলে বলো তো ফাই জিরোর ভ্যালু কত হবে? স্যার 90 ডিগ্রি। ভেরি গুড, কারণ দেখো পি ওয়ান পয়েন্টটা যদি ওয়াইতে থাকে তাহলে অ্যাঙ্গেল কোনটা হবে, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। তাহলে ফাই ওয়ানের ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো। Yes, sir. এবার এই 90 ডিগ্রিকে আমরা পাই বাই 2ও লিখতে পারি রেডিয়ানের টার্মে লিখলে। তাহলে পরে আমি যদি ইকুয়েশনে এবার পুট করি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হবে, এ কস ওমেগা টি প্লাস 90। তোমরা কোয়াড্রেন্ট চেঞ্জ করেছো ম্যাথামেটিক্সে, অল সাইন ট্যান কস। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি তো, রিঅ্যারেঞ্জ করে লিখলে এটা লিখতে পারবো, ইয়েস স্যার। cos 90 ডিগ্রি প্লাস থিটা কি রেজাল্ট দেয়, মাইনাস সাইন থিটা। 90 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন থিটা, কারণ সেকেন্ড কোয়াড্রেন্ট তো, 90 ডিগ্রির সঙ্গে তুমি একটা অ্যাঙ্গেল অ্যাড করছো মানে ইউ আর ইন সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি, নেগেটিভ তো, তাহলে কি হবে, মাইনাস সাইন থিটা হবে। তাহলে পরে Yes, sir. আমরা এখান থেকে কি পাবো, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ সাইন, এখানে তো থিটা নয়, এখানে হচ্ছে 90 ডিগ্রির সঙ্গে তুমি ওমেগা টি অ্যাড করছো, তাহলে মাইনাস এ সাইন ওমেগা টি। দেখো এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো। ইয়েস Yes, sir. সবাই বুঝতে পেরেছো তো। এইবার পার্টিকেলটাকে নিয়ে চলে আসো এক্স প্রাইমে। কেস 3 স্টার্টিং পয়েন্ট হচ্ছে এবার এক্স প্রাইম। তাহলে যদি স্টার্টিং পয়েন্ট হয় এক্স প্রাইম, তাহলে এবার পি ওয়ান পয়েন্টটা এক্স প্রাইমে, তাহলে দেখো এই পুরো অ্যাঙ্গেলটা আমার চলে আসবে। এই পুরো অ্যাঙ্গেলটা কত, 180 ডিগ্রি। 180. ভেরি গুড, তাহলে পরে আমার ফাই জিরোর ভ্যালু হলো 180 ডিগ্রি। এইবার যদি আমি এই ইকুয়েশনে পুট করি, তাহলে আমার ইকুয়েশনটা কি হবে, এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস 180 ডিগ্রি। এইটাকে আমি একটু রিঅ্যারেঞ্জ করে এভাবে লিখতে পারি, 90 ডিগ্রি ইন্টু 2 প্লাস ওমেগা টি। এটা লেখা যাবে তো, এটা লিখতে পারবো। ইয়েস স্যার। Yes, sir. এবারে দেখো ইভেন নাম্বার দিয়ে মাল্টিপ্লাইড হচ্ছে, তার মানে কসই ব্যাক করবে। কিন্তু এবার আমি কোন কোয়াড্রেন্টে রয়েছি, এবার আমি রয়েছি থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, তাহলে পরে আমার এখান থেকে ইকুয়েশন কি আসবে, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ কস ওমেগা টি।
এটা ক্লিয়ার হলো সবার কাছে? Yes, sir. বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো? Yes, sir. Yes, sir. এবারে ফোর্থ কেস, পার্টিকেলটা কোথা থেকে স্টার্ট করবে? ওয়াই প্রাইমের থেকে স্টার্ট করবে। স্টার্টিং পয়েন্ট ইজ নাও ওয়াই প্রাইম। তাহলে স্টার্টিং পয়েন্ট যদি ওয়াই প্রাইম হয় তাহলে এইবার অ্যাঙ্গেল কত হবে দেখো। তাহলে P1 পয়েন্টটা ওয়াই প্রাইমে রয়েছে, তাহলে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস অ্যানাদার 90 ডিগ্রি, 270 ডিগ্রি। ভেরি গুড। তাহলে 270 ডিগ্রি, 270 ডিগ্রি যদি হয় তাহলে আমরা আগের বারের মতন ইকুয়েশনে পুট করি a cos ওমেগা টি প্লাস 270 ডিগ্রি। এটাকে যদি আমি রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে পরে আমি কি লিখব? 90 into 3. 90 ইন্টু 3, খুব ভালো কথা, প্লাস ওমেগা টি। অড নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে কসটা সাইন হবে, এখানে 3 একটা অড নাম্বার। এবার যদি আমি 270-র সাথে অ্যাঙ্গেল অ্যাড করি তাহলে আমি কোথায় থাকবো? ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে কস হচ্ছে পজিটিভ, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করার জন্য কসটা সাইন হয়ে যাবে, আর ফোর্থ কোয়াড্রেন্ট বলে কসটা আমাকে পজিটিভ ভ্যালু দেবে। তাহলে পরে আমি কি বলবো? এক্স ইকুয়াল টু এইবার হবে এ সাইন ওমেগা টি। এই চারটে লজিক তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? Yes, Yes, sir. sir. এবার খুব ভালো করে বুঝে নাও। শুধুমাত্র এই মোমেন্টে কেস 1 আর কেস 3 কে ফলো করো, 2 আর 4 দেখো না। কেস 1-এ পার্টিকেলটা কোথায় আছে? এক্সট্রিম রাইট এন্ডে। কেস 3-তে পার্টিকেলটা কোথায় আছে? এক্সট্রিম লেফট এন্ডে। তাহলে আমাকে যদি প্রবলেমে বলে পার্টিকেল স্টার্ট করছে ফ্রম এক্সট্রিম এন্ড, তখন আমি কসের ফাংশন দিয়ে এক্স কে লিখব। এটা ক্লিয়ার হলো সবার কাছে? Yes, sir. সবাই বুঝতে পেরেছো? এবারে কেস 2 আর কেস 4 কে ফলো করো, 1 3 কে বাদ দাও। কেস 2-তে পার্টিকেলটা রয়েছে ওয়াইতে, কেস 3-তে কেস 4-এ পার্টিকেলটা রয়েছে ওয়াই প্রাইমে। তাহলে ওয়াই থেকে পারপেন্ডিকুলার ড্রপ করলে ও, ওয়াই প্রাইম থেকে পারপেন্ডিকুলার ড্রপ করলে ও, এই ও পয়েন্টটা তো মিড পয়েন্ট। তাহলে যখন মিড পয়েন্ট থেকে স্টার্ট করছে তখন আমি কিসের ফাংশন পাচ্ছি? সাইনের ফাংশন। তাহলে প্রবলেমে যদি আমাকে বলে পার্টিকেলটা এসএইচএম স্টার্ট করছে মিড পয়েন্ট থেকে, তখন আমি সাইনের ফাংশন লিখব। আর পার্টিকেলটা যদি স্টার্ট করে এক্সট্রিম এন্ড থেকে তাহলে আমরা কসের ফাংশন লিখব। ব্যাপারটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? Yes, sir. Yes, sir. Yes, sir. তাহলে এইটা খুব ভালো করে ফলো করবে। মেজরিটি অফ দ্য টাইমে স্টুডেন্টরা এই ভুলটা করে। এসএইচএম মানেই সেটা শুধু কস হবে বা সাইন হবে এরকম নয়, আমাকে তার সাথে দেখতে হবে। ওই জন্য এসএইচএম পড়ার সাথে সাথে ভালো করে কোয়েশ্চেনটা পড়বে। পার্টিকেলটার স্টার্টিং পয়েন্টটা কি বলেছে? মিড পয়েন্ট বলেছে না এন্ড পয়েন্ট বলেছে? যদি এন্ড পয়েন্ট লেখা থাকে তাহলে চোখ কান বুঝে কস দিয়ে লিখবে, আর যদি মিড পয়েন্ট লেখা থাকে তাহলে চোখ কান বুঝে সাইন দিয়ে লিখবে। এই ভুলটা কখনো হবে না তো আর? No, sir. No, sir. সবার কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, লজিকটা? Yes, sir. এবার ধরো আমি ভালো করে কোয়েশ্চেনটা পড়লাম না, পার্টিকেলটা বলা ছিল মিড পয়েন্ট থেকে স্টার্ট করেছে, আমি কোয়েশ্চেনটা না পড়ে কসের ফাংশন লিখে দিলাম। আমি ক্যালকুলেশন সবই কারেক্ট করলাম, কিন্তু আমার হোল রেজাল্ট ভুল হয়ে যাবে। কেন? কারণ মিড পয়েন্ট থেকে স্টার্ট করলে ডিসপ্লেসমেন্ট কখনো কস নয়, সেটা হচ্ছে সাইন। আর এন্ড থেকে স্টার্ট করলে তবেই হবে একমাত্র কস। এই লজিকটা সিম্পলভাবে সবাই মনে রাখবে, তাহলেই দেখবে নিউমেরিক্যালে কোথাও কোনো ভুল হবে না। এইবার আমরা ডিসপ্লেসমেন্ট জেনে গেলাম কীরকম ইকুয়েশন হবে। এইবারে আমাকে যেটা করতে হবে
সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্টকে ডিফারেন্সিয়েট করে ভেলোসিটি ক্যালকুলেট করতে হবে। তাহলে ভেলোসিটি ক্যালকুলেট করতে গেলে আমি এবারে এক্স অ্যাক্সিস নিয়েই কাজ করব। তাহলে পরে এক্সের কেসে আমাদের এরকম একটা ফাংশন থাকবে, যে ফাংশানে কস থাকতে পারে, সাইন থাকতে পারে। তাহলে ডিফারেন্সিয়েশন করলে কীরকম ডিফারেন্সিয়েশন হবে, তার ফর্মটা কীরকম হবে, এটা বোঝার জন্য আমরা ফার্স্টে কিছু এলিমেন্টারি ডিফারেন্সিয়েশনের ফর্মুলাকে জাস্ট একটু ঝালিয়ে নিই। তাহলে আমরা এবার যেটা করছি, এলিমেন্টারি ফর্মুলাস ইন ডিফারেন্সিয়েশন, ভালো করে সবাই ফলো করো। ফার্স্ট ফর্মুলাটা এর আনসার কি হবে বলো? যদি ডি বাই ডি থিটা অফ সাইন থিটা থাকে, সরি সাইন থিটা থাকে, তাহলে সাইন থিটার থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন কি হবে? স্যার cos থিটা। cos থিটা, ভেরি গুড। যদি এবার এরকম থাকে, ডি বাই ডি থিটা অফ সাইন 2 থিটা, স্যার 2 sin থিটা cos থিটা। 2 সাইন থিটা cos থিটা কেন? স্যার 2 স্যার মাল্টিপ্লাই আছে, তো 2 আগে চলে আসবে স্যার, তো 2 2 sin সাইন, শোনো রোহিত, 2 সাইন থিটা cos থিটা নয়, 2 সাইন থিটা cos থিটা এখানে হবে না। কেন হবে না? ভালো করে ব্যাপারটা বোঝো। আমি যদি সাইন 2 থিটা, সাইনের আর্গুমেন্ট এখানে কত? 2 থিটা, কিন্তু আমি ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে ব্যাপারটা কি হবে? সাইন 2 থিটার যদি আমি 2 থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতাম, তাহলে পরে আমার আনসারটা কি হতো? cos 2 থিটা হতো। যদি 2 থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতাম, তাহলে সাইন 2 থিটাকে আমি আনসার পেতাম cos 2 থিটা। কিন্তু 2 থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হয়নি, ডিফারেন্সিয়েশন হয়েছে থিটার রেসপেক্টে। তাহলে আমার নেক্সট স্টেপ হবে কি? ডি বাই ডি থিটা অফ 2 থিটা। এবার ডি বাই ডি থিটা অফ 2 থিটা আমাকে কি দেবে আনসার? ডি বাই ডি 2 দেবে, ভেরি গুড। তাহলে পরে cos 2 থিটা ইন্টু 2 হবে, তাহলে আমার ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা কি হবে? 2 cos 2 থিটা। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? ইয়েস স্যার। তাহলে স্টেপটা কি করলাম? আমি প্রথমে মনে মনে চিন্তা করলাম সাইন 2 থিটাকে 2 থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তাহলে cos 2 থিটা লিখে দিলাম। কিন্তু আমি ডিফারেন্সিয়েট করছি থিটার রেসপেক্টে, তাহলে 2 থিটাকে আমাকে আবার সেপারেটলি থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে মাল্টিপ্লাইড বাই ডি থিটা অফ 2 থিটা। এই সেকেন্ড ক্যালকুলেশনটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার। বাকি স্টুডেন্টরা সবাই বুঝেছো? এবার যদি আমি ডি বাই ডি থিটা অফ সাইন থিটা প্লাস সি বলি, যেখানে সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে কি হবে? সেকেন্ড এক্সাম্পলটার লজিককে অ্যাপ্লাই করো। তাহলে প্রথমে আমরা থিটা প্লাস সি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে cos থিটা প্লাস সি হবে। এবার কি করব? থিটাকে থিটার রেসপেক্টে আমরা থিটা প্লাস সি কে ডিফারেন্সিয়েট করব। তাহলে থিটার রেসপেক্টে যদি আমি থিটা প্লাস সি কে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি হবে? ডি বাই ডি থিটা অফ থিটা মানে 1, সি একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, তার মানে 1 দিয়ে মাল্টিপ্লাইড হলো, তাহলে পরে এটা হলো cos থিটা প্লাস সি।
এটা সবাই বুঝতে পারলে কিনা বলো। ইয়েস স্যার। সবার কাছে ক্লিয়ার হয়েছে? বাকি স্টুডেন্টসরা বুঝতে পেরেছো? Yes, sir. এবার বলো তো এইটা কি হবে? ডি বাই ডি থিটা অফ সাইন 2 থিটা প্লাস সি যদি থাকে, এবারে ইমাজিন করো 2 থিটা প্লাস সি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো, তাহলে কত হবে? cos 2 থিটা প্লাস সি মাল্টিপ্লাইড বাই ডি বাই ডি থিটা অফ, এইবার আমার কাছে ব্যাপারটা হচ্ছে 2 থিটা প্লাস সি cos 2 থিটা প্লাস সি মাল্টিপ্লাইড বাই থিটার রেসপেক্টে 2 থিটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 2, সি কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েশন 0, তাহলে এবার 2 দিয়ে মাল্টিপ্লাইড হবে, তাহলে ফাইনাল এক্সপ্রেশনটা কি দাঁড়ালো? cos 2 থিটা প্লাস সি। দেখো এই ক্যালকুলেশনটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? এই যে 4টে এক্সাম্পল দেখালাম তোমাদের। ইয়েস স্যার। বাকি স্টুডেন্টরা সবাই বুঝতে পেরেছো? Yes, sir. বাকি যারা আছো সবাই বুঝেছো? এবার যদি সাইন না দিয়ে কস থাকতো, তাহলে আমাদের রেজাল্টে কসগুলোকে আমরা সাইন করব আর তার আগে একটা নেগেটিভ সাইন পুট করে দেব। তার মানে আমাকে যদি এবারে আমি আর কিভাবে ক্যালকুলেট করতে হবে এটা আমি তোমাদের শিখিয়ে দিয়েছি। কস হলে আমার আনসার হচ্ছে নেগেটিভ সাইন, তাহলে আমার এখানে ফার্স্ট আনসারটা হবে ডি বাই ডি থিটা অফ কস থিটা মানে মাইনাস সাইন থিটা। যদি সেকেন্ড আনসারটাতে যাই ডি বাই ডি থিটা অফ কস 2 থিটা, তাহলে কি হবে? সাইন 2 থিটার আনসার ছিল 2 cos 2 থিটা, cos 2 থিটার আনসার হবে মাইনাস 2 সাইন 2 থিটা। যদি তার পরের এক্সাম্পলটাতে যাই ডি বাই ডি থিটা অফ cos থিটা প্লাস সি, তাহলে এখানে দেখো সাইন থিটা প্লাস সি এর রেজাল্ট এসেছিল cos থিটা প্লাস সি, তাহলে cos থিটা প্লাস সি এর রেজাল্ট হবে মাইনাস সাইন থিটা প্লাস সি। নেক্সট ডি বাই ডি থিটা অফ cos 2 থিটা প্লাস সি যদি এটা থাকে, তাহলে আমরা দেখে নিই আবার এখানে কি সাইন 2 থিটা প্লাস সি কি ছিল 2 cos 2 থিটা প্লাস সি, তাহলে এখানে হবে মাইনাস 2 সাইন 2 থিটা প্লাস সি। এই ক্যালকুলেশনটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? ইয়েস স্যার। বাকি স্টুডেন্টরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আমাদের কোন ফর্মুলাটা কাজে লাগবে? আমাদের যেটা কাজে লাগবে সেইটা হচ্ছে এই থার্ড ফর্মুলাটা কাজে লাগবে। কিভাবে লাগবে দেখো, এবার আমরা ক্যালকুলেট করব এই সরি velocity of a particle in SHM। এবার আমি ভেলোসিটি ক্যালকুলেট করব। ভেলোসিটির ডেফিনেশন কি? টাইম রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট। খুব ভালো কথা, তাহলে পরে আমি ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটাকে লিখে ফেলি। ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল ইন SHM। একটা কাজ করা যাক, এটা হেডিং এর জন্য এটাকে আমি ক্যাপিটালে রাখি। তাহলে ডিসপ্লেসমেন্ট ইন SHM এর
আমরা ইকুয়েশন কি জানি, অলরেডি আমরা এটা ক্যালকুলেট করে এসেছি, a cos ওমেগা টি প্লাস ফাই জিরো। এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। ভেলোসিটি তাহলে কি হবে? ভেলোসিটি ইজ দ্য ডিফারেন্সিয়েশন অফ এক্স উইথ রেসপেক্ট টু টি, তার মানে ডিএক্স বাই ডিটি। এবার যদি আমি এক্স এর এক্সপ্রেশনটাকে পুট করি, তাহলে এক্স এর এক্সপ্রেশন কি ছিল? a cos ওমেগা টি প্লাস ফাই জিরো, ডি বাই ডিটি অফ a cos ওমেগা টি প্লাস ফাই জিরো। এইবার সবাই খুব ভালো করে এই থার্ড স্টেপটা ডি বাই ডি থিটা অফ কস থিটা প্লাস সি এর সঙ্গে এইটাকে ম্যাচ করাও। এখানে থিটা ছিল, এখানে ওমেগা, সরি এই ফোর্থ স্টেপটাকে ম্যাচ করাও, থার্ডটা না ফোর্থেরটাকে ম্যাচ করাও। এখানে কি ছিল? কস টু থিটা প্লাস সি। এখানে কি দেখতে পাচ্ছ? কস ওমেগা টি প্লাস ফাই জিরো। সি ছিল কনস্ট্যান্ট, এখানে ফাই জিরো কনস্ট্যান্ট। এখানে টু ছিল একটা কনস্ট্যান্ট, এখানে ওমেগা কনস্ট্যান্ট। কেন ওমেগা কনস্ট্যান্ট? কারণ পার্টিকেলটা ইউনিফর্ম সার্কুলার মোশনে রোটেট করছে, তার মানে ওমেগার ভ্যালু টাইমের সঙ্গে চেঞ্জ করবে না। তাহলে পরে আমি যদি ফোর্থ স্টেপের সাথে ম্যাচ করিয়ে আনসারটা লিখতে চাই, তাহলে কি হবে? প্রথমে মাইনাস সিম্বল, তারপর কি আছে? থিটাকে যে কনস্ট্যান্টটা দিয়ে মাল্টিপ্লাই করা ছিল 2, সেটা এখানে লেখা হয়েছে। তাহলে এখানে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হচ্ছে, তাহলে পরে টিকে মাল্টিপ্লাই করা আছে কোন কনস্ট্যান্ট দিয়ে? ওমেগা দিয়ে। তাহলে আমি এখানে প্রথমে লিখব ওমেগা। তারপর কি? এ তো কনস্ট্যান্ট, এর অ্যাম্পলিটিউড তো চেঞ্জ করবে না, তাহলে অ্যাম্পলিটিউড যেরকম থাকার সেরকম থাকলো। এবারে আবার ফোর্থ এক্সাম্পলটায় চলে আসো। এবার কি হবে? সাইন, সাইন ওমেগা টি প্লাস ফাই জিরো। ওখানে ছিল সাইন কস টু থিটা প্লাস সিটা, হয়ে গেছে সাইন টু থিটা প্লাস সি। তাহলে এখানে হয়ে গেল সাইন ওমেগা টি প্লাস ফাই জিরো। তাহলে পরে আমার ভি এর এক্সপ্রেশনটা কি আসলো? ভি ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা এ সাইন ওমেগা টি প্লাস ফাই জিরো। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পারলে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। জাস্ট আমরা যে প্রসেসটা শিখেছি সেই প্রসেস অনুযায়ী ফাইনাল ইকুয়েশনটাকে ম্যাচ করে লিখে দিলাম। এইবার কি করব? এইবার এটাকে আমি কসের টার্মে লিখব। আচ্ছা, সাইন থিটাকে আমাকে যদি কসের টার্মে লিখতে হয়, তাহলে পরে আমি এটা লিখতে পারি তো, সাইন থিটা ইজ ইকুয়াল টু আন্ডার স্কোয়ার রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটা লেখা যাবে? দেখো তো। ইয়েস স্যার। তাহলে সেম টোকেনে আমি যদি সাইন ওমেগা টি প্লাস ফাই জিরোকে কসের টার্মে লিখতে চাই, তাহলে পরে আমি এটা লিখতে পারবো 1 মাইনাস কস স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই জিরো। এটা লেখা যাবে? ইয়েস স্যার। এইটা আমি এবার ইউজ করব। তাহলে আমি এই সাইন ওমেগা টি প্লাস ফাই জিরোর জায়গায় এই এক্সপ্রেশনটা পুট করব। কেন করব? তার কারণ আমি কস ওমেগা টি প্লাস ফাই জিরো এখান থেকে বের করে নিতে পারবো, ইট ইজ এক্স বাই এ। তাহলে সেটা আমি সাবস্টিটিউট করি। তাহলে পরে আমি কি লিখব? দেয়ারফর ভি ইজ ইকুয়াল টু, ভালো করে জিনিসটা দেখো, ওমেগা এ, এই সরি, যেরকম ওমেগা এ ছিল, আমি নেগেটিভ সাইনটা লিখিনি, কেন লিখিনি বলছি একটু বাদে। প্রথমে ওমেগা এ সেরকম লিখলাম, সাইন ওমেগা টি প্লাস ফাই জিরোর জায়গায় কি লিখব? আন্ডার স্কোয়ার রুট 1 মাইনাস কস স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই জিরো। তাহলে এখানে স্কোয়ার রুট দিলাম 1 মাইনাস কস স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই জিরো। এইবার নেগেটিভের স্কোয়ার পজিটিভ, পজিটিভের স্কোয়ার পজিটিভ, তার মানে এই স্কোয়ার রুটের সঙ্গে নেগেটিভ পজিটিভ দুটো পসিবিলিটি থাকবে।
তাহলে এইখানে আর শুধু নেগেটিভ সিম্বল থাকবে না, আমাদের এখানে যেটা থাকবে সেটা হচ্ছে প্লাস মাইনাস সিম্বল। প্লাস সিম্বলটা কি ডিনোট করবে? যখন পার্টিকেলটা পজিটিভ এক্স এর দিকে মুভ করছে তখনকার ভেলোসিটি। মাইনাস সিম্বলটা কি রিপ্রেজেন্ট করবে? যখন পার্টিকেলটা নেগেটিভ এক্স এর দিকে যাচ্ছে তখন তার ভেলোসিটি। তাহলে ভেলোসিটি নেগেটিভ মানে পার্টিকেল ইজ মুভিং টুয়ার্ডস দ্য নেগেটিভ অ্যাক্সিস, তোমার নেগেটিভ এক্স অ্যাক্সিস বা নেগেটিভ অ্যাক্সিস। আর ভেলোসিটি পজিটিভ মানে পার্টিকেল ইজ মুভিং টুয়ার্ডস দ্য পজিটিভ অ্যাক্সিস। ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো? ইয়েস স্যার। সবাই বুঝতে পেরেছো? বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো? স্টুডেন্টরা বুঝতে পেরেছো? রেসপন্স করো না। কি রেসপন্স করতেও অসুবিধা? তাহলে আমি ধরে নিচ্ছি তোমরা বুঝেছো। তাহলে এবারে কি করব? cos ওমেগা টি প্লাস ফাই জিরোর ভ্যালু পুট করব। cos ওমেগা টি প্লাস ফাই জিরো কত? এক্স বাই এ। তাহলে পরে আমাদের এক্সপ্রেশনটা হচ্ছে ওমেগা এ আন্ডার স্কোয়ার রুট ওয়ান মাইনাস কি হবে? এক্স বাই এ হোল স্কোয়ার। তাহলে ওয়ান মাইনাস এক্স বাই এ হোল স্কোয়ার যদি হয় তাহলে এইটাকে আমি এভাবে লিখতে পারি, ওয়ান মাইনাস এক্স বাই এ হোল স্কোয়ারটা বাদ দিয়ে দিলাম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার লেখা যাবে। এবার এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি আসবে? প্লাস মাইনাস ওমেগা উইদিন স্কোয়ার রুট কি আসবে? সিম্পলিফাই করছি, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। ইজ ইকুয়াল টু, দেখো এই অবধি ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। Yes, sir. তাহলে ভি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এই এ স্কোয়ারটাকে যদি আমি স্কোয়ার রুটের বাইরে বের করি তাহলে কি জিনিসটা দাঁড়াবে? প্লাস মাইনাস ওমেগা এ স্কোয়ার রুটের মধ্যে কি রইল? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ। এই এ ক্যান্সেল হয়ে যাবে তো? দেখো তো। ইয়েস স্যার। তাহলে যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে পরে আলটিমেটলি ভি ইজ ইকুয়াল টু কি পড়ে থাকবে? প্লাস মাইনাস এ ক্যান্সেল হয়ে গেছে, ওমেগা আন্ডার স্কোয়ার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটা হচ্ছে ভেলোসিটির আর একটা এক্সপ্রেশন। আমরা সাইনের টার্মেও লিখতে পারি, কিন্তু সাইনের টার্মে লিখলে অনেক সময়তে আমরা প্রবলেম সলভ করতে পারবো না, তখন আমাকে কোঅর্ডিনেট বা ডিসপ্লেসমেন্ট অ্যামপ্লিটিউডের টার্মে লিখতে হবে। আমাদের ম্যাথামেটিক্স করার সময়, নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার সময়তে আমাদের এই সেকেন্ড ভি এর এক্সপ্রেশনটা আমার কাজে লাগবে সব থেকে বেশি। এই ক্যালকুলেশনটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? ইয়েস স্যার। সবাই বুঝতে পেরেছো? Yes, sir. ওকে, Yes, sir. এবারে Yes, sir. স্পেশাল কেসেস করে নিই। স্পেশাল কেস কি হতে পারে? পার্টিকেল যদি মিন পজিশন থেকে যায়, মানে যখন মিন পজিশনটা ক্রস করছে ওই মোমেন্টে পার্টিকেলের ভেলোসিটি কত, আর পার্টিকেল যখন এক্সট্রিম এন্ডে গিয়ে পৌঁছাচ্ছে তখন পার্টিকেলের ভেলোসিটি কত। তাহলে স্পেশাল কেসেসের মধ্যে নাম্বার ওয়ান কি বলছে? when the particle crosses the midpoint, midpoint না বলে লেখো মিন পজিশন। যখন পার্টিকেলটা মিন পজিশন ক্রস করবে তখন পার্টিকেলটার লোকেশন কোথায়? অরিজিনে। অরিজিন মানে এক্স কোঅর্ডিনেটের ভ্যালু কত? 0। তাহলে পার্টিকেলটা যখন ক্রস করছে মিন পজিশন তখন এক্স হচ্ছে 0। এটা ক্লিয়ার হলো সবার কাছে? ইয়েস স্যার।
তাহলে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল হোয়াইল ক্রসিং দ্য মিন পজিশন কি হবে? এই যে ভি এর এক্সপ্রেশনটা পেয়েছি, এখানে এক্স এর জায়গায় 0 পুট করে দাও, তাহলে ভি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা উইদিন স্কোয়ার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল, এক্স এর ভ্যালু কত 0, তাহলে এক্স এর জায়গায় যদি আমি 0 পুট করি তাহলে পরে আমরা ভি এর এক্সপ্রেশন কি পাচ্ছি? প্লাস মাইনাস ওমেগা এই আন্ডার স্কোয়ার রুট এ স্কোয়ারের স্কোয়ার রুট মানে কি ক্যাপিটাল এ, তাহলে আমি আনসারটা পাচ্ছি প্লাস মাইনাস ওমেগা এ। এই যে আনসারটা পেলে এটা হচ্ছে পার্টিকেলের ম্যাক্সিমাম ভেলোসিটি, এটা মনে রাখবে। তার মানে এসএইচএম যখন একটা পার্টিকেল এক্সিকিউট করে তখন পার্টিকেলটা যেই মোমেন্টে মিড পয়েন্টকে ক্রস করবে বা মিন পজিশনকে ক্রস করবে তখন ও ম্যাক্সিমাম ভেলোসিটি নিয়ে ক্রস করবে মিন বা মিড পজিশনকে। এটা ক্লিয়ার হলো সবার কাছে? यस सर। বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার পার্টিকেলটা কোথায় থাকবে? এক্সট্রিম এন্ডে। তাহলে হোয়েন দ্য পার্টিকেল ইজ অ্যাট এনি অফ দ্য টু এক্সট্রিম এন্ডস, যে কোনো একটা এক্সট্রিম এন্ডে আছে। তাহলে এক্সট্রিম এন্ডে যাওয়া মানে কি? হয় থাকবে এক্স পয়েন্টে নতুবা থাকবে এক্স প্রাইম পয়েন্টে। তাহলে এক্স পয়েন্টে থাকলে ও এক্স হচ্ছে রেডিয়াস, পজিটিভ রেডিয়াস, কেন পজিটিভ এক্স অ্যাক্সিস প্লাস এ, আর এক্স প্রাইমে থাকলে নেগেটিভ রেডিয়াস মানে মাইনাস এ। তাহলে পরে যখন পার্টিকেলটা থাকবে দুটো এক্সট্রিম এন্ডের যে কোনো একটা এক্সট্রিম এন্ডে তখন এক্সেল ভ্যালু প্লাস এও হতে পারে মাইনাস এও হতে পারে। এটা ক্লিয়ার হলো সবার কাছে? সবাই বুঝতে পেরেছো? यस सर। তাহলে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাট এক্সট্রিম এন্ড কি হবে? আমি এবারে ভি এর জায়গাতে তোমার ভি এর এক্সপ্রেশনে কি করব? আন্ডার স্কোয়ার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল, এখানে এক্স এর জায়গায় প্লাস মাইনাস এ পুট করব। তাহলে আমার ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটা হবে এরকম, প্লাস মাইনাস এ হোল স্কোয়ার, এটা আসবে প্লাস এর হোল স্কোয়ারও এ স্কোয়ার মাইনাস এর হোল স্কোয়ারও এ স্কোয়ার। তাহলে পরে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে, দেখো, ওমেগা আন্ডার স্কোয়ার রুট এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে কি পাবে? পাবে 0। তার মানে এক্সট্রিম এন্ডে পৌঁছালে পার্টিকেলটার কোনো ভেলোসিটি থাকে না। এটা তো ঠিক, কারণ এক্সট্রিম এন্ডে পৌঁছানোর পরই ও তো ডাইরেকশানকে চেঞ্জ করছে। কীরকম? আমি যদি ওই অ্যানিমেশনটাতে যাই, ভালো করে দেখো, যেই মোমেন্টে রাইট এক্সট্রিম এন্ডে পৌঁছাচ্ছে ওখানে একটা মোমেন্টের জন্য থেমেও লেফটের দিকে মুভ করছে, আবার যখন লেফটে রিচ করছে তখন একটা মোমেন্টের জন্য থেমে রাইটে মুভ করছে। তাহলে এক্সট্রিম এন্ডে রিচ করলে পার্টিকেলটা একটা মোমেন্টের জন্য থামবে। তাই জন্যই আমরা কি পেলাম? এক্সট্রিম এন্ডে পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে 0। তাহলে তোমাকে যদি কোয়েশ্চেন করে এসএইচএম এ পার্টিকেলের ভেলোসিটি কোন পয়েন্টে ম্যাক্সিমাম? যখন পার্টিকেলটা মিন পজিশনকে ক্রস করবে তখন ভেলোসিটি ম্যাক্সিমাম। আর কখন 0 বা মিনিমাম? যখন পার্টিকেলটা দুটো এক্সট্রিম এন্ডের যে কোনো একটা এক্সট্রিম এন্ডে থাকবে তখন পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে মিনিমাম। দেখো সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো? यस सर। সবাই বুঝতে পেরেছো স্টুডেন্টসরা? বাকিরা এরা ক্লাস করছো? আচ্ছা, ভেলোসিটি হয়ে গেল। এবার আমি কি করব? ক্যালকুলেট করব
অ্যাক্সিলারেশন অফ এ পার্টিকেল ইন SHM। ভেলোসিটিকে আমি যদি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো অ্যাক্সিলারেশন। কেন? কারণ ডেফিনেশন বলে টাইম রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ অ্যাক্সিলারেশন। খুব ভালো কথা। তাহলে আমার অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশনটা লাগবে, ভেলোসিটি থেকে কিভাবে বের করব সেই ক্যালকুলেশনটা করব। আমরা দুটো ইকুয়েশন পেয়েছি। আমরা একটা ইকুয়েশন পেয়েছিলাম ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন a cos ওমেগা টি প্লাস ফাই জিরো। আর একটা ইকুয়েশন পেলাম v ইজ ইকুয়াল টু, এবারে আমি যেহেতু ডিফারেন্সিয়েশন করব আমি কোন এক্সপ্রেশনটা নেব? এই সেকেন্ডটা নেব না, এইটা নেব যেখানে আমি সাইনের টার্মে পেয়েছিলাম। সেটা কি ছিল? মাইনাস ওমেগা এ সাইন ওমেগা টি প্লাস ফাই জিরো। এই দুটো এক্সপ্রেশন আমি লিখলাম। এবার ক্যালকুলেট করব অ্যাক্সিলারেশন। এ মানে ডিভি বাই ডিটি। কেউ কিছু জিজ্ঞাসা করবে? यस सर। হ্যাঁ বলো। স্যার বলছি স্যার সেকেন্ড ইকুয়েশনটা কেন নেব না স্যার? আমাকে তো সাইনের টার্মে আসতে হবে। আমি যদি এই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, এখানে আমি কি সাইন বা কস পাচ্ছি? নো স্যার। আমি এই এক্সপ্রেশনটা কেন করেছি? কারণ পজিশনের টার্মে আমার পক্ষে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করা ইজি, কিন্তু এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি ডিরাইভড হয়েছে কার থেকে? এই ইকুয়েশনটা থেকে। তাহলে এইটা হচ্ছে আমার মেন ইকুয়েশন অফ SHM, যেখানে তুমি ভেলোসিটির একটা এক্সপ্রেশন পাচ্ছ। ভেলোসিটি সাইনের ফাংশন, তার মানে ভেলোসিটিটাও পিরিয়ডিক্যালি চেঞ্জ করছে। কিন্তু আমি এই জায়গা থেকে ব্যাপারটাকে অত ইজিলি খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে বলতে পারবো না। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে পরে আমি যদি এবার ডিফারেন্সিয়েট করি, আবার আমাদের ওই রেজাল্টগুলো লাগবে। তাহলে ফার্স্টে ইকুয়েশনটা লিখে দিই, মাইনাস ওমেগা এ সাইন ওমেগা টি প্লাস ফাই জিরো। এবার ভালো করে ব্যাপারটা বোঝো। মাইনাস সিম্বলটা বাইরে বের করে দাও, ওমেগা কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল। এবারে তারপরের পার্টটা কি হবে? ডি বাই ডিটি অফ সাইন ওমেগা টি প্লাস ফাই জিরো। এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। খুব ভালো কথা। এইবার এই পার্টটার সঙ্গে আমাদের ডিফারেন্সিয়েশনের সেই ফর্মুলাগুলোকে ম্যাচ করাই। এ দেখো, ভালো করে দেখো, এই ইকুয়েশনটার সাথে এটাকে ফলো করো। সাইন 2 থিটা প্লাস সি, এখানে কি আছে? সাইন ওমেগা টি প্লাস ফাই জিরো। এখানে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করেছি, এখানে আমরা ডিফারেন্সিয়েট করছি টি এর রেসপেক্টে। তাহলে এখানে 2 এর বিহেভিয়ার যা, ওমেগার বিহেভিয়ার এখানে সেম, এখানে সি এর বিহেভিয়ার যা, ফাই জিরোর বিহেভিয়ার সেম। তাহলে আমাদের ফাইনাল এক্সপ্রেশন কি এসেছিল? 2 cos 2 থিটা প্লাস সি। তাহলে আমি যদি সেটাকে ফলো করি তাহলে কি হবে? মাইনাস ওমেগা এ যেটা অলরেডি আছে আমি সেটাকে লিখলাম, মাল্টিপ্লাইড বাই, এবার এই ফর্মুলাটার সঙ্গে ম্যাচ করাও, সাইন 2 থিটা প্লাস সি এর রেজাল্ট কি এসছে? 2 cos 2 থিটা প্লাস সি। তাহলে সাইন ওমেগা টি এর রেজাল্ট কি হবে? ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই জিরো। দেখো এটা বোঝা গেল কিনা বলো? এটা কি সবাই বুঝতে পারলে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। জাস্ট আমি এই রেজাল্টটাকে ফলো করলাম। 2 এর জায়গায় ওমেগা লিখলাম, থিটার জায়গায় টি লিখলাম, সি এর জায়গায় ফাই জিরো লিখলাম। খুব ভালো কথা। অর এ ইজ ইকুয়াল টু, অলরেডি বাইরে একটা ওমেগা আছে, তাহলে ওমেগাকে তুমি যদি ওমেগা দিয়ে মাল্টিপ্লাই করো কি হবে? ওমেগা স্কোয়ার হবে। তাহলে ওমেগা স্কোয়ার এ কস
ওমেগা টি প্লাস ফাই 0। এইবার এইটাকে একটু যদি আমি রিঅ্যারেঞ্জ করে লিখি, দেখো তো এভাবে লেখা যাবে। ওমেগা স্কোয়ারটা সেপারেট করলাম, এ কস ওমেগা টি প্লাস ফাই 0, এটা লেখা যাবে। यस सर। এবারে চলে আসো আমাদের কারেন্ট সিচুয়েশনে। এ কস ওমেগা টি প্লাস ফাই 0 সমান কি লেখা আছে? এক্স লেখা আছে, ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। তাহলে পরে আমরা এই একটা এক্সপ্রেশন পেলাম অ্যাক্সিলারেশনের। আর যদি ডিসপ্লেসমেন্টের টার্মে লিখতে চাই তাহলে পরে আমার ইকুয়েশনটা কি হচ্ছে? এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। দেখো এটা ক্লিয়ার হলো কিনা সবার কাছে বলো। यस सर। সবাই বুঝতে পেরেছো? यस सर। আচ্ছা, এইবার যেরকম ভেলোসিটির স্পেশাল কেসেস পড়েছি সেরকমভাবে আমাদের অ্যাক্সিলারেশনেরও স্পেশাল কেসেস পড়তে হবে। নাম্বার 1 কি বলেছিলাম আমরা? ফার্স্ট কেস কোথায় করেছিলাম? হোয়েন দ্য পার্টিকেল ক্রসেস দ্য মিন পজিশন। খুব ভালো কথা, সেটাই এখানে দেখি কি হয়। x0, তাহলে পরে acceleration of the particle in SHM while crossing the mean position, a is equal to আনসারটা কি আছে? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এক্স তো 0, তাহলে আলটিমেটলি হয়ে গেল 0। তার মানে মিন পজিশন ক্রস করার সময় ভালো করে দেখো, এরকম সিচুয়েশন তোমরা এর আগে কখনো ফেস করোনি। আমরা কি জেনেছি? যেই মোমেন্টে পার্টিকেলের ভেলোসিটি ম্যাক্সিমাম সেই মোমেন্টে পার্টিকেলের অ্যাক্সিলারেশনও কিন্তু ম্যাক্সিমামের দিকে থাকে, ম্যাক্সিমাম হয়। কিন্তু এখানে আমি কি দেখতে পাচ্ছি? যে মোমেন্টে পার্টিকেলের ভেলোসিটি ম্যাক্সিমাম সেই মোমেন্টে পার্টিকেলের কোনো অ্যাক্সিলারেশন নেই, অ্যাক্সিলারেশন হচ্ছে 0। তার কারণ কি? যদি এটা ফিজিক্যালি চিন্তা করো, যখন পার্টিকেল মিন পজিশনে পৌঁছায় তখন পার্টিকেলের উপর কোনো রেস্টোরিং ফোর্স কাজ করে না। রেস্টোরিং ফোর্স যদি কাজ না করে, ফোর্স যেখানে নেই সেখানে নিউটন সেকেন্ড ল ওয়াইজ কোনো অ্যাক্সিলারেশনও থাকবে না। সেই কারণের জন্য মিন পজিশন ক্রস করার সময় পার্টিকেলের কোনো অ্যাক্সিলারেশন থাকে না, অনলি ইন SHM। দেখো ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বাকি স্টুডেন্টরা বুঝেছো? এবার সেকেন্ড কেস কি ছিল? পার্টিকেল যখন এক্সট্রিম এন্ডে পৌঁছাবে, পার্টিকেল যখন এক্সট্রিম এন্ডে পৌঁছাবে তখন এক্স এর ভ্যালু প্লাস এও হতে পারে মাইনাস এও হতে পারে। তাহলে অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল ইন SHM when it is at any of the two extreme positions. a is equal to কত হবে? ফর্মুলাটা কি ছিল? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এই এক্স এর জায়গায় কত পুট করব? প্লাস মাইনাস এ পুট করব। তাহলে ব্র্যাকেটের মধ্যে প্লাস মাইনাস এ লিখলাম। খুব ভালো কথা। প্লাস আর মাইনাস কম্বাইন্ড হয়ে কি হবে? মাইনাস। মাইনাস আর মাইনাস কম্বাইন্ড হয়ে কি হবে? প্লাস। তাহলে পরে আমার অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশনটা কি হবে? a ইজ ইকুয়াল টু মাইনাস প্লাস ওমেগা স্কোয়ার এ,
যেটা হচ্ছে অ্যাক্সিলারেশনের ম্যাক্সিমাম ভ্যালু। এই নেগেটিভ সাইনটা কি ইন্ডিকেট করছে? অ্যাক্সিলারেশন এক্স এর সেন্সের রেসপেক্টে অপোজিট সেন্সে। তার মানে পার্টিকেল যদি ডিসপ্লেসড হয় টুয়ার্ডস দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস, তাহলে অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল ডাইরেক্টেড হবে টুয়ার্ডস দ্য নেগেটিভ এক্স অ্যাক্সিস। আর পার্টিকেল যদি ডিসপ্লেসড হয় টুয়ার্ডস দ্য নেগেটিভ এক্স অ্যাক্সিস, তাহলে পার্টিকেলের অ্যাক্সিলারেশন ডাইরেক্টেড থাকবে টুয়ার্ডস দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস। আমরা লাস্ট ক্লাসে যখন সিম্পল হারমোনিক মোশনের ক্যালকুলেশনটা করেছিলাম, এবং সেই ক্যালকুলেশন করতে গিয়ে আমরা দেখেছিলাম যে শুধুমাত্র এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স নয়, অ্যাক্সিলারেশন প্রপোর্শনাল টু মাইনাস এক্স হলেও সেটাকে আমরা এসএইচএম বলি। তাহলে আমাদের এই ক্যালকুলেশনে দেখো এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স পাওয়া গেছে, মানে হচ্ছে আমরা আলটিমেটলি এটা ক্যালকুলেট করতে পারছি বা বলতে পারছি যে এই পার্টিকেলটা যেটা প্রজেক্টেড হয়েছে অন দ্য হরাইজেন্টাল ডায়ামিটার, সে সিম্পল হারমোনিক মোশনকে এক্সিকিউট করছে। এটা ক্লিয়ার হয়েছে? यस सर। বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আর একটা জিনিস আমাদের কোয়েশ্চেনে দেয়, ফেজ রিলেশনশিপ বিটুইন ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন। ধরো আমাকে কোয়েশ্চেনে বলে দিল let the particle starts executing SHM from its positive extreme end। তাহলে পজিটিভ এক্সট্রিম এন্ড থেকে যদি স্টার্ট করে, তার মানে আমি কি বলতে পারি, যে মোমেন্ট থেকে স্টার্ট করবে সেই মোমেন্ট থেকে আমাকে টাইম কাউন্ট স্টার্ট করতে হবে। তার মানে যখন টাইম টি ইজ ইকুয়াল টু 0, তখন পজিটিভ এক্সট্রিম এন্ড মানে হচ্ছে এক্স এর ভ্যালু প্লাস এ। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো? এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এইবার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন তাহলে কি হবে? আমার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা কি ছিল? x ইজ ইকুয়াল টু a cos ওমেগা টি প্লাস ফাই 0। এইবার আমি তোমাদের ওই যে পজিশনটা শেখালাম সেখানে চলে যাই। পজিটিভ এক্সট্রিম এন্ড থেকে স্টার্ট করলে পার্টিকেলটার ইকুয়েশন কি হবে? x ইকুয়াল টু a cos ওমেগা টি। তাহলে এই ইকুয়েশনটা আমার এখানে কাজে লাগবে। তাহলে পরে আমি ডিসপ্লেসমেন্টের কেসে ইকুয়েশনটা কি লিখব? x ইকুয়াল টু a cos ওমেগা টি। এবার আমাকে বলছে ডিসপ্লেসমেন্টের সাথে ভেলোসিটির কি ফেজের রিলেশন। ভেলোসিটি কি করে পাবো? ভেলোসিটি আমরা পাবো dx বাই dt করে। তাহলে dx বাই dt যদি হয়, এ তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা বাইরে রেখে দাও, d বাই dt অফ cos ওমেগা টি। এটার জন্য কোন ফর্মুলা হবে? ডিফারেন্সিয়েশনের পার্টে ফিরে এসো। এই সেকেন্ড ফর্মুলাটা দেখো, d বাই d থিটা অফ cos 2 থিটা। আনসার কি ছিল? মাইনাস 2 সাইন 2 থিটা। তাহলে এখানে কি হচ্ছে? তুমি টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছো, তাহলে থিটার জায়গায় টি আছে,
ওমেগার জায়গায় মানে 2 এর জায়গায় ওমেগা আছে, তাহলে আমি আনসার কি লিখব, মাইনাস ওমেগা এ কসটা হয়ে যাবে সাইন, ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে শুধু ওমেগা টি। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো। यस सर। স্টুডেন্টরা সবাই বুঝতে পেরেছো? Yes, sir. এবার এটাকে এভাবে লিখতে পারবো, মাইনাসটাকে রাখলাম না, ওমেগা এটা বাইরে রাখলাম, মাইনাস সাইন ওমেগা টি। এবারে চলে আসি এইখানে, মাইনাস সাইন ওমেগা টি কখন আসে, যখন কস 90 ডিগ্রি প্লাস ওমেগা টি থাকে তখন। তাহলে মাইনাস সাইন ওমেগা টির জায়গাতে আমরা এটা লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু ওমেগা এ, সাইনটার জায়গায় চলে আসবে কস, ব্র্যাকেটের মধ্যে ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রি ডিগ্রিটাকে যদি আমি রেডিয়ানে লিখি তাহলে এটা কত হবে, π/2। তাহলে পরে আমার এক্সপ্রেশনটা কি আসলো, ওমেগা এ কস ওমেগা টি প্লাস π/2। দেখো এই ক্যালকুলেশনটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এবার আমাকে এই ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনের সাথে আমাকে বলেছে ভেলোসিটির ইকুয়েশনের মধ্যে ফেজের অ্যাঙ্গেলটা কত। ভালো করে দেখো, ডিসপ্লেসমেন্টও কসের টার্মে, ভেলোসিটিও কসের টার্মে। ডিসপ্লেসমেন্টে কসের আর্গুমেন্টে রয়েছে শুধু ওমেগা টি, ভেলোসিটিতে কসের আর্গুমেন্টের সঙ্গে ওমেগা টির সাথে π/2 যোগ হয়েছে। তার মানে ভেলোসিটি π/2 ফেজ অ্যাঙ্গেলে ডিসপ্লেসমেন্টের থেকে এগিয়ে রয়েছে। প্লাস মানে এগিয়ে আছে, প্লাস না হয়ে যদি মাইনাস হতো তাহলে পিছিয়ে যেত। তাহলে পরে আমি এখানে কি বলবো, দ্য velocity in SHM is ahead of the displacement by a phase angle of π/2 রেডিয়ান। দেখো ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো। সবাই বুঝতে পারলে? यस सर। বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার যদি আমি অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করি, অ্যাক্সিলারেশন আচ্ছা, এ ইজ ইকুয়াল টু কি হবে, dv/dt। এইবার এখানে আমরা ভি এর কোন এক্সপ্রেশনটা নেব, এই এক্সপ্রেশনটা নেব, ওমেগা এ মাইনাস সাইন ওমেগা টি, মানে এইটা বেসিক্যালি। তাহলে আমি কি লিখছি, d/dt অফ মাইনাস ওমেগা এ সাইন ওমেগা টি। খুব ভালো কথা। এবার কি করতে হবে, আমরা মাইনাস ওমেগা এটাকে বাইরে বের করে দিলাম, d/dt অফ সাইন ওমেগা টি যদি ডিফারেন্সিয়েট করি কোন ফর্মুলাটা কাজে লাগাবো, এই সেকেন্ড ফর্মুলাটা কাজে লাগাবো।
ডি বাই ডি থিটা অফ সাইন 2 থিটা। তার মানে এখানে থিটা ছিল, এখানে টি আছে, ওখানে 2 ছিল, এখানে ওমেগা আছে। তাহলে আনসার কি ছিল? 2 cos 2 থিটা। তাহলে পরে আমার আনসারটা কি আসবে? আমার আনসারটা আসবে হচ্ছে মাইনাস ওমেগা এ যেরকম রয়েছে ব্র্যাকেটের মধ্যে আসবে ওমেগা cos ওমেগা টি। এই যে 2 cos 2 থিটা, তার জায়গায় আমি লিখেছি ওমেগা cos ওমেগা টি। তাহলে এখান থেকে আমি আনসারটা কি পাচ্ছি? মাইনাস ওমেগা স্কোয়ার এ cos ওমেগা টি, সরি cos ওমেগা টি। এই অবধি সব ক্লিয়ার হয়েছে কিনা সবাই বলো। यस सर। হ্যাঁ স্যার। এবার ভালো করে দেখো। ও, আমাদের আরেকটু আগে যেতে হবে। আচ্ছা, মাইনাস cos ওমেগা টি কখন পাবো? যখন আমি আর্গুমেন্টকে এইভাবে লিখব cos ওমেগা টি প্লাস 180 ডিগ্রি, সেটাই আমাকে দিচ্ছে মাইনাস cos ওমেগা টি। তাহলে সেই লজিকটাকে এখানে ইউজ করি। তাহলে আমি এই ইকুয়েশনের এই মাইনাসটাকে এখান থেকে বের করে আমি যদি এইখানে পুট করে দিই, তাহলে ব্যাপারটা আমার বুঝতে সুবিধা হবে। দেখো, মাইনাস cos ওমেগা টি, মাইনাস cos ওমেগা টি কোথা থেকে পাওয়া যাচ্ছে? cos ওমেগা টি প্লাস 180 ডিগ্রি থেকে। তাহলে পরে আমি এটাকে এইভাবে লিখতে পারি ওমেগা স্কোয়ার এ, এটা উইদিন সেকেন্ড ব্র্যাকেট থাক। এখানে কি লিখব? এখানে লিখব ওমেগা টি প্লাস 180 ডিগ্রি। এবার 180 ডিগ্রি মানে কি? পাই রেডিয়ান। তাহলে পরে আমি a ইজ ইকুয়াল টু এটাকে এভাবে লিখতে পারি ওমেগা স্কোয়ার এ cos ওমেগা টি প্লাস পাই। দেখো, এই স্টেপটা ক্লিয়ার হলো কিনা বলো। এই স্টেপটা বুঝতে পেরেছো? यस सर। এবার এক্স এর সাথে অ্যাক্সিলারেশনকে ম্যাচ করাও। কসের আর্গুমেন্ট ওমেগা টি, এখানে কসের আর্গুমেন্টে ওমেগা টির সাথে পাই বা 180 ডিগ্রি অ্যাঙ্গেল আরও এক্সট্রা অ্যাড হয়েছে। তার মানে অ্যাক্সিলারেশনও ডিসপ্লেসমেন্টের থেকে এগিয়ে আছে। ভেলোসিটি ডিসপ্লেসমেন্টের থেকে কতটা এগিয়ে ছিল? পাই বাই 2 রেডিয়ান। কিন্তু অ্যাক্সিলারেশন ডিসপ্লেসমেন্টের থেকে কতটা এগিয়ে গেছে? পাই রেডিয়ান। তাহলে আমি কি বলবো? দ্য অ্যাক্সিলারেশন ইন SHM ইজ অ্যাহেড অফ দ্য ডিসপ্লেসমেন্ট বাই এ ফেজ অ্যাঙ্গেল অফ পাই রেডিয়ান। দেখো, এই ফেজ অ্যাঙ্গেলের রিলেশনটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো। यस सर। বাকি স্টুডেন্টরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এটা কিন্তু খুব কমন একটা কোয়েশ্চেন। বলে দিল ডিসপ্লেসমেন্ট আর ভেলোসিটির সাথে ফেজ রিলেশন কি দেখাও। যদি 1 মার্কের কোয়েশ্চেন দেয় তাহলে পরে জাস্ট স্টেটমেন্টটা লিখে দেবে, এই বক্সের দুটো ইকুয়েশন লিখবে আর এই স্টেটমেন্টটা লিখে দেবে যে ভেলোসিটি ইন SHM ইজ অ্যাহেড অফ দ্য ডিসপ্লেসমেন্ট বাই এ ফেজ অ্যাঙ্গেল অফ পাই বাই 2 রেডিয়ান। কিন্তু যদি 2 মার্কসের বা 3 মার্কসের কোয়েশ্চেন দেয় তাহলে কিন্তু এই ক্যালকুলেশনটা করে দেখাতে হবে। একই রকমভাবে যদি পার্টিকেলের ডিসপ্লেসমেন্টের সাথে অ্যাক্সিলারেশনের রিলেশন এস্টাবলিশ করতে বলে তাহলে পরে তখন ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা লিখবে, ভেলোসিটির এই ইকুয়েশনটা লিখবে, তারপর এই ক্যালকুলেশনটা করবে। নাম্বার মার্কস দেখে আনসার করবে। 1 মার্কের আনসার এলে
1 মার্কের কোয়েশ্চেন এলে কখনো এক্সট্রা কিছু অ্যানালিসিস করতে যাবে না, কারণ এর জন্য কোনো এক্সট্রা তোমাকে মানে মার্কস কেউ দেবে না। 1 মার্কের কোয়েশ্চেন মানে তোমাকে ইকুয়েশনগুলো কারেক্ট লিখতে হবে, স্টেটমেন্টটা 1 সেন্টেন্সের মধ্যে দিতে হবে। যখনই 2 মার্কস বা 3 মার্কস হয়ে যাবে তখন তোমাকে ডিরাইভ করতে হবে। ভেলোসিটি ডিসপ্লেসমেন্টের থেকে এসএইচএম এ π/2 রেডিয়ান অ্যাঙ্গেলে লিড করছে, অ্যাক্সিলারেশন এসএইচএম এর ডিসপ্লেসমেন্টের থেকে পাই অ্যাঙ্গেলে লিড করছে বা এগিয়ে আছে। দেখো এই ফেজ রিলেশনশিপটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বাকি স্টুডেন্টরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমাদের এসএইচএম পার্টে আর একটা ক্যালকুলেশন বাকি থাকলো, যেটা হচ্ছে অসিলেশন অফ এ ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিমের অসিলেশনটা আমাদের পড়ে তারপর তার টাইম পিরিয়ড অফ অসিলেশন ক্যালকুলেট করে বের করতে হবে। এটা হলে আমাদের এসএইচএম পার্টটা শেষ হবে, তারপর আমরা মুভ করব ওয়েভ মোশনের দিকে। নেক্সট ক্লাস, আমাদের নেক্সট সানডেতে আমরা ফার্স্টে ওই ক্যান্টিলিভার বিমের টাইম পিরিয়ডটা ক্যালকুলেট করে তারপর আমরা ওয়েভ পার্টের দিকে চলে যাব, যেখানে আমরা ওয়েভ মোশনকে নিয়ে ডিসকাস করব। তাহলে আজকে যতটা পর্যন্ত আমরা ডিসকাস করলাম ক্লিয়ার হয়েছে তোমাদের সবার কাছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে চলো আমি এটার আবার আপলোড করে তোমাদের লিঙ্ক শেয়ার করে দেব। আজকে অনেকগুলো ক্যালকুলেশন ছিল, যদি দরকার পড়ে আমি তোমাদেরকে বলবো এই ইউটিউবে আপলোড হয়ে গেলে পরে এই ভিডিওটা কিন্তু ক্যালকুলেটিভ পার্টগুলো কিন্তু আরেকবার গো থ্রু করো, তোমাদের নিজেদেরই বুঝতে সুবিধা হবে। ওকে চলো তাহলে আজকে আমি ক্লাসটা শেষ করছি। নেক্সট সানডেতে আমরা ক্যান্টিলিভারের টাইম পিরিয়ড অফ অসিলেশন ক্যালকুলেট করে আমরা এই ইউনিটের সেকেন্ড পার্টে চলে যাব, যেখানে আমরা ওয়েভ মোশনের প্রপার্টিজ, ক্যারেক্টারিস্টিক্স, তার কিছু ক্যালকুলেশন এগুলো নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ স্যার। ওকে তাহলে চলো আমি আজ ক্লাসটা শেষ করছি, তোমাদের সাথে আমার আবার নেক্সট সানডেতে দেখা হচ্ছে।